আসসালামু আলাইকুম সবাইকে। সো দেখো, আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের কেমিস্ট্রি এমসিকিউ থান্ডার সিরিজের চ্যাপ্টার 6 পড়বো। তো চ্যাপ্টার 6 হচ্ছে আমাদের ভাইয়া মূলের ধারণা ও রাসায়নিক গণনা। মূলের ধারণা ও রাসায়নিক গণনা, তোমরা আশা করি এই চ্যাপ্টার সম্পর্কে অবগত আছো। সো এই চ্যাপ্টারটা হচ্ছে মানে আসলে খুব বেশি যে কঠিন তেমন না, ইজি একটা চ্যাপ্টার। মানে আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাস হচ্ছে আমরা কেমিস্ট্রি এমসিকিউ থান্ডার সিরিজের চ্যাপ্টার 6 পড়বো। সো আমাদের চ্যাপ্টার 6 হচ্ছে ভাইয়া মূলের ধারণা আর রাসায়নিক গণনা। সো এই চ্যাপ্টারের যত টাইপের এমসিকিউ আছে আমরা সব পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং এগুলো থেকে পরীক্ষায় কমন আসবে। সো ফার্স্টে আমরা সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। সো এখানে বেসিক কয়েকটা সূত্র আছে। ফার্স্টে আসো মূল সংখ্যা। মূল সংখ্যা বের করার একটা খুব স্ট্যান্ডার্ড সূত্র আছে যে মূল সংখ্যা n = W/m। ঠিক আছে, মূল সংখ্যা n = কি ভাইয়া W/m। আবার এটা সমান লেখা যায় হচ্ছে n/na। আবার এটা সমান লেখা যায় B/22.4 লিটার। ঠিক আছে, আবার এটা সমান লেখা যায় S/B। বিটা জাস্ট এখানে লিটারে দিব আর কি, নাথিং এলস। ঠিক আছে, বি হচ্ছে লিটার এককে, আয়তনটা লিটার এককে। তো এই যে একটা মাত্র সূত্র, এটা বলেই তোমাদের মূল সংখ্যা সম্পর্কে সব হয়ে যাবে। যে মূল সংখ্যা n = W/m, n/na, B/22.4, S/B। সো এগুলা কি ভাই, তোমাকে জাস্ট বোঝানো ট্রাই করি। যখন কোনো দ্রবের W হচ্ছে দ্রবের ভর, ঠিক আছে, যখন ভর দেওয়া থাকবে, ঠিক আছে, এবং আণবিক ভর দেওয়া থাকবে, আণবিক ভর তো আমরা এমনি বের করতে পারি, তখন হচ্ছে ওইটার মূল সংখ্যা কতটুকু আছে ওইটা বের করার ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, এবং এখানে n হচ্ছে পরমাণুর সংখ্যা। n হচ্ছে পরমাণুর সংখ্যা। যখন কোনো মৌলের পরমাণুর সংখ্যা দেওয়া থাকবে, এবং আমরা তো এই যে n of a এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যেটার মান হচ্ছে ফিক্স 6.023 × 10⁻23। যখন হচ্ছে কোনো মৌলের পরমাণুর সংখ্যা এবং পরমাণুর সংখ্যা দেওয়া থাকবে, তখন তুমি এই সূত্র দিয়ে হচ্ছে মূল সংখ্যা বের করতে পারবা। এবং এই বি হচ্ছে আয়তন, আমাদের প্রমাণ তাপমাত্রা হিসাবে আয়তন এই বি। যখন আমাদের আয়তন দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র দিয়ে এটা বের করতে পারবো। এই যে বি অফ এ, আসলে এখানে বি অফ এ বলতে 22.4 লিটার, ডিরেক্ট এটা মুখস্থ করে ফেললো যে এক মোল পরমাণুর এক মোল গ্যাসের আয়তন প্রমাণ তাপমাত্রা চাপে নাকি স্বাভাবিক, হ্যাঁ স্বাভাবিক তাপমাত্রা চাপে এক মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এক মোল গ্যাসের আয়তন কি ভাইয়া 22.4 লিটার। আর এখানে এস কি ভাইয়া, এস হচ্ছে ঘনমাত্রা। যখন কোনো দ্রবের ঘনমাত্রা দেওয়া থাকবে এবং আয়তন দেওয়া থাকবে, তো আবার লিটার এককে, ঠিক আছে, লিটার এককে, তখন হচ্ছে তুমি জাস্ট এই সূত্র ইউজ করবা যে মূল সংখ্যা n = S/B, এটা থেকে তোমার ঘনমাত্রা আয়তন চলে আসবে। সো এটা অনেক ফেমাস একটা সূত্র, এটা দিয়ে পড়লে তোমার সব হয়ে যায়। এবং আমরা এই সূত্র সম্পর্কে ভালোভাবে অবগত আছি যে W = SBm/1000। এটা থেকে প্রায় সব কিছুই বের করা যায়। এখানে কোনটাকে আমরা ভালো করে জানি, W হচ্ছে আমাদের দ্রবের ভর, S হচ্ছে ঘনমাত্রা, B আয়তন, M হচ্ছে আণবিক ভর। সো এগুলো লেখা লাগবে না, আমরা শুরু করি। দেখো বলছে ক্যালসিয়াম ফসফেট যৌগের আপেক্ষিক আণবিক ভর কত। দেখো ক্যালসিয়াম ফসফেট, আগে তো যৌগটা চিনতে হবে। ক্যালসিয়াম ফসফেট আমরা চিনি না, আমরা এই ক্যালসিয়াম চিনি। মনে করো ক্যালসিয়াম ফসফেট যৌগের সংকেত আমরা জানি না, বাট ক্যালসিয়াম ফসফেট যেটা আছে ফসফেটের সংকেত আমরা জানি যে ফসফেট মানে কি ভাইয়া PO4 3-, এটা হচ্ছে ফসফেট, এটা হচ্ছে ফসফেট আয়ন, এটা ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়ামের যোজনী 2, ফসফেটের যোজনী 3, এটা তো আমরা জানি। ক্যালসিয়াম আর ফসফেট যদি যৌগ গঠন করে, তাহলে ক্যালসিয়ামের যোজনী যাবে ফসফেটে, ফসফেটের যোজনী আসবে ক্যালসিয়ামে, তাহলে হবে ক্যালসিয়াম 3, আর ফসফেট যেটা এটা হবে 2। ক্যালসিয়ামের জন্য ফসফেটে গেছে, এটাই হচ্ছে আমাদের ক্যালসিয়াম ফসফেটের সংকেত। তো এইটার আণবিক ভর বের করতে হচ্ছে। আণবিক ভর বের করা আশা করি তোমরা জানো। আণবিক ভর কেমনে বের করে, এটার আণবিক ভর বের করবা। ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, এই পারমাণবিক ভরগুলো তোমার জানা থাকতে হবে। সো ক্যালসিয়ামের পারমাণবিক ভর বসাইলাম 40, ক্যালসিয়াম কয়টা আছে 3টা আছে, 3 দিয়ে গুণ দিলাম, পরে প্লাস এখানে যে ব্র্যাকেট আছে ভাইয়া এই ব্র্যাকেট ইউজ করলাম। ঠিক আছে, মোটামুটি আণবিক ভর বের করা জানো, আগে থেকেই জানো, জাস্ট এটা একটু কঠিন হইটা দেখাইতেছি। ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম। ফসফরাসের ভর কত, ফসফরাসের ভর হচ্ছে 31, প্লাস অক্সিজেনের ভর কত, ফসফরাসের পর অক্সিজেন গেছে না, তুমি প্লাস দিয়ে যাবে একটা মূল থেকে আরেকটা মূলে গেলে। অক্সিজেন 16, অক্সিজেন কয়টা আছে 4টা আছে, 4 দিয়ে গুণ দিতে হবে। এই ব্র্যাকেটের বাড়া 2 আছে, তাই 2 দিয়ে ব্র্যাকেটের ভিতরে সবকে গুণ দিতে হবে। সেটা তুমি এবার হিসাব করো, 40 × 3 কত, 40 × 3 হচ্ছে 120, প্লাস এই ভেতরের গুলো হিসাব করো 31 প্লাস 16 × 4, ঠিক আছে, এটাকে 2 দিয়ে গুণ দিলে টোটাল 190 আসে। সম্পূর্ণটা যদি যোগ করো
তাইলে আসতেছে হচ্ছে আমাদের কত 310, কত আসতেছে 310। সো আমাদের ক্যালসিয়াম ফসফেট যৌগের আণবিক ভর কত, এটা আণবিক ভর 310। সো ইজি ছিল না, অবশ্যই ইজি ছিল। নেক্সটে আসো, নেক্সটে কি বলছে 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল, কি বলছে 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল, 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল। ভাইয়া 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল আমাকে বলো, 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল, কেমনে বুঝবো 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল? এই যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম মানে কি Ca, তো এটার আণবিক ভর পারমাণবিক ভর 40 আমরা জানি, যে ক্যালসিয়ামের M পারমাণবিক ভর 40, ঠিক আছে। এই যে 4 গ্রাম ক্যালসিয়াম বলছে, এটা কি তার ভর W বলে দিছে, তাহলে W আর M দেওয়া থাকলে আমার মূলের সূত্র বসাইব N = W/M, শেষ। এই যে W হচ্ছে 4 গ্রাম এবং M হচ্ছে 40, এটাতে হিসাব করলে 0.1 মোল আসবে। কত মোল আসবে 0.1 মোল। সো দেখো ভাইয়া যে সূত্র দেখাইছিলাম প্রথম সূত্রটাই কাজ আছে, N = W/M, শেষ। সূত্রগুলো শিখে ফেলবা, ইজি। অনেকে ঐকিক নিয়মে করতে পারো। ঐকিক নিয়মে কি আমরা জানি ক্যালসিয়ামের তোমার ভর হচ্ছে 40 পারমাণবিক ভর, দ্যাট মিনস 40 গ্রাম ক্যালসিয়ামে 1 মোল, 1 গ্রামে কত আর 4 গ্রামে কত। সো এটা অনেক লেংদি একটা প্রসেস না, N = W/M বসাইলে কিন্তু আমার আনসার চলে আসতেছে, ঠিক আছে। সো আমি দেখতেছি এখানে 4 গ্রাম মানে W দেওয়া আছে, ক্যালসিয়ামের আণবিক ভর জানি বা পারমাণবিক ভর জানি, এখানে তো মৌল হিসেবে আছে, তাই হিসাব করে ফেললাম, শেষ। এরপরে 100 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেটে কত মোল আছে, ভালো করে বুঝো। পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত আমরা জানি K2Cr2O7, ভালো করে বুঝো। এই যে 100 গ্রাম মানে কি তার W দেওয়া আছে, এইটার আণবিক ভর আমরা বের করতে পারবো না, M মানে কি আণবিক ভর, তাহলে আণবিক ভর কেমনে, পটাশিয়াম কত 39, দুইটা আছে 2 দিয়ে গুণ। ক্রোমিয়ামের ভর কত, ক্রোমিয়ামের ভর তো আমি নিজেও ভুলে গেছি রে, ক্রোমিয়ামের ভর, বাট আমি বললে গেলে হবে, বাট তোমরা বলে গেলে হবে না, তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ তোমরা পরীক্ষা দিবা। ক্রোমিয়ামের ভর হচ্ছে 52, ক্রোমিয়ামের ভর কত 52, হালকা পাতলা মনে আছিল, আমি আরো 54 বসিয়ে দিতাম। 52 ক্রোমিয়াম কয়টা আছে, দুইটা আছে 2 দিয়ে গুণ, প্লাস অক্সিজেনের ভর 16, অক্সিজেন 7টা আছে 7 দিয়ে গুণ। তো এটা যদি তুমি হিসাব করো, এটা থেকে তোমার কি আসবে ভাইয়া, পটাশিয়াম ডাইক্রোমেটের মূল সংখ্যা আসবে। সো 39 × 2 প্লাস 52 × 2 প্লাস 16 × 7, সো এটা যদি হিসাব করা আমাদের 294 আসতেছে। কত আসতেছে, এটা আসতেছে আমাদের 294। এটা কত আসতেছে ভাইয়া, 294 আসতেছে। এটা আসছে আমাদের কি পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর। তো আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের W জানি, দেন আণবিক ভর M ও জানি, তাহলে মূল সংখ্যা বের করতে হচ্ছে। মূল মানে কি W/M, যে W হচ্ছে 100 গ্রাম, ঠিক আছে, এবং এখানে 294 গ্রাম আছে হচ্ছে আমাদের M এর মান, ঠিক আছে। এটা হিসাব করো 100/294 কত আসে, এই যে 0.34, কত আসে ভাইয়া 0.34 মোল। তো এটা সূত্র জানলে হয়ে যাইতেছে না, এই যে ঠিক আছে, ওকে। এরপরে আসো 27 গ্রাম পানিতে কত মোল, এই যে আবার 27 গ্রাম পানিতে, এটা হচ্ছে W, পানির আণবিক ভর আমরা জানি 18 গ্রাম, এটা তোমার হিসাব করা লাগবে না, H2O, ওটা থেকে হিসাব করো আণবিক ভর 18 গ্রাম আসবে। তাহলে N = W/M, W হচ্ছে 27, M হচ্ছে 18, তাহলে হিসাব করো 27/18 কত আসে ভাইয়া, 27/18 আসে 1.5 মোল, ঠিক আছে। তো 1.5 মোল আসছে। এই ইজি না ভাইয়াকে বলো, তোমরা কি বুঝতেছো জিনিসগুলো ভাইয়া যে পড়াইতেছি, বুঝতেছো না? আচ্ছা, অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের সংখ্যা কত? অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে বসে নাইট্রেট আয়নের সংখ্যা, তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের সংখ্যা। সো অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেত কি, অ্যালুমিনিয়াম, এইটা অ্যালুমিনিয়ামের যোজনীতে নাইট্রেট মানে কি NO3-, এটা হচ্ছে নাইট্রেট, ঠিক আছে। নাইট্রেটের যোজনী 1, অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাহলে এগুলো যৌগ গঠন করলে কি হবে, যোজনী আদান প্রদান হবে। নাইট্রেটের যোজনী 1 অ্যালুমিনিয়ামে আসবে, অ্যালুমিনিয়ামের যোজনী 3 নাইট্রেটে যাবে, যে অ্যালুমিনিয়াম নাইট্রেট হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম নাইট্রেট। তো এই অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে আয়নের সংখ্যা বের করতে বলছে। আচ্ছা ভালো করে বুঝো, এখানে অ্যালুমিনিয়াম নাইট্রেট যেটা আছে, এই অ্যালুমিনিয়াম নাইট্রেটে কয়টা পরমাণু আছে, এটা তুমি আগে হিসাব করো। পরমাণু কয়টা আছে, অ্যালুমিনিয়াম নাইট্রেটে পরমাণু কয়টা আছে, অ্যালুমিনিয়াম একটা, দেন হচ্ছে এখানে 4টা, 3 12, তাহলে টোটাল আসলো 13, ঠিক আছে। আচ্ছা, অ্যালুমিনিয়াম নাইট্রেটে আয়নের সংখ্যা, অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে আয়নের সংখ্যা বের করতে বলছে। সো আয়ন কত হবে,
অ্যালুমিনিয়াম নাইট্রেট, এটা কি আদৌ? এটাই তো আমি তো খুঁজেই পাইতেছি না। পাইছি। আচ্ছা, সো দেখো, হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাক আছে এইটাই। তো এই যে অ্যালুমিনিয়াম নাইট্রেট যুগে আয়নের সংখ্যা কত? আচ্ছা আমরা জানি আয়ন মানে কি, এক মূল আয়ন, ভালো করে বুঝো, এক মূল আয়ন। এক মূল আয়ন মানে কতটা আয়ন? 6.023 ইন্টু 10⁻23। এক মূল পরমাণু এইটা, এক মূল অণু হচ্ছে এটা 6.023 ইন্টু 10⁻23। এক মূলে পরমাণু সংখ্যা এটা, এক মূলে আয়নের সংখ্যা এটা। তো এইটাতে আয়ন কয়টা আছে দেখো, আয়ন হচ্ছে তো নাইট্রেট আয়ন, তোমাকে এইটা বলছে, আমি এটা বুঝি নাই, আমাকে কোয়েশ্চেন করছে এইটা, অ্যালুমিনিয়াম নাইট্রেট যুগে নাইট্রেট আয়নের সংখ্যা কত? আমি এর 4টা আয়ন, সবগুলো আয়ন দিয়ে হিসাব করে দেখি, আনসার মিলতেছে না। বাট আমাকে যে নাইট্রেট আয়নের শুধু বলছে এটা তো জানি না। তো দেখো নাইট্রেট আয়ন এই যুগে কয়টা আছে? এই যে নাইট্রেট কয়টা আছে? 3টা আছে। নাইট্রেট আয়ন কয়টা আছে এই যুগে? নাইট্রেট আয়ন কয়টা আছে? এই যে 3টা আছে, 3টা আছে। নাইট্রেট আয়ন কয়টা আছে ভাইয়া? 3টা আছে, যে 3টা আছে না? 3টা আছে। তাহলে এক মূল আয়ন যদি এতটুকু হয়, তাহলে এখানে নাইট্রেট আয়ন কয়টা আছে? 3 মূল। তাহলে 3 মূল নাইট্রেট আয়ন সমান কত হবে? 3 মূল মানে কি, এটার সাথে 3 দিয়ে গুণ হবে, স্বাভাবিক বিষয়। এক মূলে আয়নের সংখ্যা যদি এত হয়, 3 মূলে কত হবে? 3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। তোমরা আশা করি এটা জানো যে এক মূলে পরমাণুর সংখ্যাও এটা, এক মূলে অণুর সংখ্যাও এটা, এক মূলে আয়নের সংখ্যাও এটা। যে 6.023 ইন্টু 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তো এটা হিসাব করলে আসতেছে 1.8 ইন্টু 10⁴। এটা আসতেছে 1.8 ইন্টু 10⁴, এটা ঠিক আছে। ওকে, এরপরে আসো, বলছে গ্লুকোজের আপেক্ষিক আণবিক ভর কত? গ্লুকোজের সংকেত কি? C6H12O6, এটা হচ্ছে ভাইয়া গ্লুকোজ। তো গ্লুকোজের সংকেত জানলেই তুমি আণবিক ভর বের করে ফেলতে পারবা। কার্বন 12, কয়টা আছে? 6টা। হাইড্রোজেন 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কয়টা আছে? 12টা, 12 দিয়ে গুণ। অক্সিজেনের পারমাণবিক ভর 16, কয়টা আছে? 6টা, 6 দিয়ে গুণ। সো এটা হিসাব করলে তোমার গ্লুকোজের আপেক্ষিক আণবিক ভর বের হয়ে চলে আসবে 12 ইন্টু 6 প্লাস 1 ইন্টু 12 প্লাস 16 ইন্টু 6। তো এটা কত আসতেছে? এটা আসতেছে আমাদের 180। এটা কত আসতেছে? 180। আচ্ছা, এই চ্যাপ্টারটা কি করব আমরা হচ্ছে এজ এ ডেমো কেমিস্ট্রি এমসিকিউ আন্ডার সিরিজের কীরকম ক্লাস হইতেছে আমি এটা হচ্ছে কি করব, আমাদের ফিজিক্স এমসিকিউ আন্ডার সিরিজের গ্রুপে দিব, যাতে বাকি স্টুডেন্ট তোমরা আসো, বাইরের স্টুডেন্ট তোমরা দেখতে পারো আমাদের কেমিস্ট্রি এমসিকিউ আন্ডার সিরিজে আমরা কেমন পড়াইতেছি। এবং আমাদের কেমিস্ট্রি এমসিকিউ আন্ডার সিরিজে অলরেডি স্টুডেন্ট শুধুমাত্র কেমিস্ট্রি এমসিকিউ আন্ডার সিরিজে 500+ আছে। তো তোমরা যারা ভর্তি হইতে চাও, যারা ফিজিক্স করতেছো, ম্যাথ ম্যাথ কেমিস্ট্রি এমসিকিউ আন্ডার সিরিজে ভর্তি হইতে চাইলে ক্লাসটা দেখতে পারো ইনশাল্লাহ। এটা দেখো, এটা দেখলে হচ্ছে তুমি বুঝতে পারবো আমরা কীভাবে কেমিস্ট্রি এমসিকিউ আন্ডার সিরিজে ক্লাস নিতেছি। তুমি জাস্ট কোর্সে যদি ভর্তি হইতে চাও, সিদ্ধান্ত নিতে চাও যে কেমিস্ট্রি এমসিকিউ আন্ডার সিরিজে ভর্তি হওয়া, 01309270105, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এটাতে মেসেজ দিলে যে আমি তোমাদেরকে করে দিব, ঠিক আছে? এটাতে মেসেজ দাও, আমরা হচ্ছে কেমিস্ট্রি এমসিকিউ আন্ডার সিরিজে বলবা যে মেসেজে আমি কেমিস্ট্রি এমসিকিউ আন্ডার সিরিজে ভর্তি হতে চাই, বাকিটা আমরা দেখে নিব। সো যারা বাইরে থেকে কেমিস্ট্রি এমসিকিউ আন্ডার সিরিজ এখনো ভর্তি হওয়া নাই, কিনতে চাও, এই নাম্বারে মেসেজ দিয়ে কিনতে পারো, আমি যে দেখাই দিলাম এটা, ঠিক আছে? আচ্ছা, সো এই যে গ্লুকোজে আপেক্ষিক আর আণবিক ভর কত? 180 তো হয়ে গেছে, ঠিক আছে? ওকে, দেখো কি বলছে, একটা তুতের অণুর ভর কত? এইবার বুঝতে হবে তুতে মানে কি। কি বলছে? একটা তুতের অণুর ভর, ভালো করে বুঝো, একটা তুতের অণুর ভর। তুতে মানে কি জানো? তুত হচ্ছে ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল মানে কি? কপার সালফেট ইন্টু 5 অণু পানি। এটা হচ্ছে আমাদের তুতের সংকেত, ব্লু ভিট্রিয়ল বা তুতের সংকেত এইটা। তো এইটার অণুর ভর বের করতে বলছে। কি বের করতে বলছে? অণুর ভর। এই তুতের অণুর ভর কত? তুতের অণুর ভর কত? কি বলছে ভাইয়া? তুতের অণুর ভর, একটি তুতের অণুর ভর, শুধুমাত্র তুতের না, একটা তুতের অণুর ভর। সো একটা তুতের অণুর ভর বের করবা। সো ফার্স্টে কি করবা? এটার আণবিক ভর বের করা লাগবে, কারণ তার আণবিক ভর হচ্ছে এক মূল। এক মূলে পরমাণু সংখ্যা দেখে, এক মূলে অণু সংখ্যা দেখে কত? 6.023 ইন্টু 10⁻23। তাইলে তার আণবিক ভর যেটা আছে এটাই হচ্ছে এক মূল। তাইলে তার আণবিক ভর যত, অত মূলে পরমাণুর সংখ্যা কত এটা আমরা হিসাব করতে পারবো না, বা অণু সংখ্যা কত হিসাব করতে পারবো। আগে এটার পারমাণবিক ভর বের করা লাগবে। পারমাণবিক ভর না, আণবিক ভর। যাই হোক, কপার কত? কপারের আণবিক ভর কত আমরা সবাই জানি? 63। সালফার হচ্ছে 32,
অক্সিজেন 16, 4টা আছে 4 দিয়ে গুণ, প্লাস 5 ইন্টু টোটাল পানির ভর 18 ডিরেক্ট দিয়ে দিলাম। তো এটা যদি হিসাব করি কত আসবে, 63 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 18। তো এটা থেকে আসতেছে আমাদের 249 গ্রাম। আচ্ছা, আরেকটা কপারের 63.5, শুধুমাত্র 63 না, কপার হচ্ছে 63.5, সো এটা আসবে 249.5 গ্রাম। এটা আসছে আমাদের টোটাল কপার সালফেট 5 অনুপানি বা তুতের আণবিক ভর। এটা তুতের কি আসছে, আণবিক ভর। ভালো করে বুঝো, এটা তুতের আণবিক ভর। তো তার আণবিক ভর যত, ভালো করে বুঝো, তার আণবিক ভর যত, এই আণবিক ভরটা কি, 1 মোল তুতের অণুর ভরই তার আণবিক ভর। 1 মোল তুতের ভর এইটা। সো আমরা যদি অণু হিসাব করতে চাই তাহলে 1 মোল অণুর ভরই হচ্ছে এইটা, 1 মোল অণুর ভরই হচ্ছে এইটা। তাহলে 1 মোল অণু মানে কত, 1 মোল অণু মানে কত, 6.023 ইন্টু 10⁻23 না। পরমাণু বললে এখানে যেটা পরমাণু আছে ওটার সাথে এটা গুণ হইতো, বাট অণু বলছে ডিরেক্ট 1 মোল অণুতে তার অণু সংখ্যা এতটা, ঠিক আছে, এতটা। তাহলে এই যে 6.023 ইন্টু 10⁻23, ঠিক আছে, অণুর ভর, ভালো করে বুঝো, এতটা অণুর ভর, এতটা অণুর ভর কত, এতটা অণুর ভর হচ্ছে আমাদের এই 249.5 গ্রাম, ঠিক আছে। এতটা অণুর ভর কি আমাদের এই 249.5 গ্রাম। ভাই কি বুঝিয়ে পারতেছি, এতটা অণুর ভর হচ্ছে আমাদের এইটা 249.5 গ্রাম, ঠিক আছে। এইবার এতটা অণুর ভর এইটা বের হয়েছে। এবার আমরা হিসাব করব একটা তুতের অণুর ভর কত, ভালো করে বুঝে, একটা তুতের অণুর ভর বের করতে হবে। তাইলে একটা তুতের অণুর ভর কত হবে, এই যে উপরে এটা থাকবে, নিচে এই 6.023 ইন্টু 10⁻23টা ভাগ হয়ে আসবে, এটা ভাগ হয়ে আসছে। সেটা হিসাব করো, এটা দেখে তুমি আনসার বুঝতে পারবা। 249.5 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23, সেটা কত আসছে, 4.14 ইন্টু 10⁻22, 4.14 ইন্টু কত আসছে, 10⁻22। বাকি বুঝাইতে পারছি, 10⁻22, এই যে এটাই আনসার। তো এটা অন্যভাবেও করা যায়, কেমনে আমরা জানি, তোমাকে বলছে একটা অণুর ভর বের করতে, আচ্ছা লাগবে না, ওই নিয়মেই করো যে 1 মূল অণু মানে 6.023 ইন্টু 10⁻23টি অণুর ভর হচ্ছে তার আণবিক ভরের সমান এতটুকু। তাহলে একটা অণুর ভর কত, শেষ হয়ে গেছে ইজিলি। এরপরে 4টি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত, ভালো করে বুঝো, 4টি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর বের করতে বলছে, তো 4টি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর ভালো করে বুঝো। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24, দ্যাট মিনস 6.023 ইন্টু 10⁻23, মানে 1 মূল অথবা 6.023 ইন্টু 10⁻23 ম্যাগনেসিয়াম অণুর ভর হচ্ছে আমাদের 24 গ্রাম। ভালো করে বুঝছো, কারণ 1 মূলে থাকে এতটা পরমাণু, আর 1 মূলের ম্যাগনেসিয়ামের ভর এত, দ্যাট মিনস অবশ্যই বলতে পারি আমরা এতটা পরমাণুর ভর হচ্ছে আমাদের এত গ্রাম, ঠিক আছে, 24 গ্রাম। এইবার আমাকে বের করতে হচ্ছে 4টা ম্যাগনেসিয়াম পরমাণু ভর। তাহলে 4টা ম্যাগনেসিয়াম পরমাণু ভর কত হবে, আচ্ছা, তো 4টার আগে আমাদেরকে এখান থেকে একটা হিসাব দেখতে হবে, যে একটার ভর হবে, একটা অণুর ভর হবে, ঠিক আছে, একটি পরমাণুর ভর কেমন হবে ভাইয়া, এই যে এখানে 24 আছে, 6.023 ইন্টু 10⁻23 নিচে ভাগ হয়ে আসলো। সো এটা থেকে হিসাব করো, 24 ভাগ 6.023 ইন্টু 10⁻23, তো এটা কত আসলো, এটা আসলো হচ্ছে 3.98 ইন্টু 10⁻23, কত আসছে, 3.98 ইন্টু 10⁻23, 3.98 ইন্টু 10⁻23, 3.98 ইন্টু 10⁻23, এটা কত আসছে, এটা হচ্ছে একটা পরমাণু ভর। আমাকে 4টা পরমাণু ভর করতে হবে, 4টার ভর কত হবে, এটার সাথে 4 গুণ হবে, 3.98 ইন্টু 10⁻23, এর সাথে কত গুণ হবে, 4 গুণ হবে, শেষ। কত আসছে ভাইয়া, 1.592 ইন্টু 10⁻22, এতটা, ঠিক আছে, 1.5, ইজি। এটা ইজি না বলো, আমাকে তুমি জাস্ট বলবা 4টা ম্যাগনেসিয়াম পরমাণু বের করতে হচ্ছে। আমরা জানি 1 মূল ম্যাগনেসিয়াম পরমাণুর ভর 24 গ্রাম, 1 মূলে এতটা, তার মানে 6.023 ইন্টু 10⁻3 ম্যাগনেসিয়াম পরমাণুর ভর 24 গ্রাম। 1 গ্রামের কত আর 4 গ্রামের কত, এটা তো সিম্পল হিসাব। ওকে, অ্যামোনিয়াম ফসফেটের অণুতে কতটি পরমাণু বিদ্যমান দেখি। অ্যামোনিয়াম NH4, ফসফেটের, দেখো ফসফেটের হচ্ছে যুজনি 3, দিলে ফসফেটের যুজনি অ্যামোনিয়ামে আসবে, আর অ্যামোনিয়ামের যুজনি ফসফেটে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ফসফেটের সংকেত। তুমি যদি সংকেত না পারো কেমনে বের করতে, এটাও ভাই দেখাই দিছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ফসফেটের সংকেত, ঠিক আছে। এটা হচ্ছে কি, অ্যামোনিয়াম ফসফেটের সংকেত। অ্যামোনিয়াম ফসফেটের
একটা অণুতে কতটি পরমাণু বিদ্যমান, একটা অণুতে কতটা পরমাণু বিদ্যমান, ভালো করে বুঝো, কতটা পরমাণু বিদ্যমান। কতটা পরমাণু বিদ্যমান তুমি হিসাব করো। এই যে এই ভেতরে নাইট্রোজেন একটা, হাইড্রোজেন আছে 4টা, দ্যাট মিনস টোটাল হইলো 5টা, বাইরে 3 আছে 3 দিয়ে গুণ, প্লাস এখানে ফসফরাস একটা, অক্সিজেন কয়টা, অক্সিজেন আরো 4টা, টোটাল হিসাব করলে কত, 3 5 15, 4 5 20, এই যে 20টা পরমাণু আছে। কয়টা পরমাণু আছে দেখেই বুঝে যায়, এই যে নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 4টা, টোটাল 5টা, তাহলে 3 5 15, ফসফরাস একটা 16, অক্সিজেন আরো 4টা, তাহলে 20টা, শেষ। এই তো আনসার। এইভাবে হিসাব করে ফেলো পরমাণু কি, টোটাল পরমাণু কয়টা আছে ওটা হিসাব করতে, ঠিক আছে। এরপরে আসো, এরপরে বলছে এতটি সোডিয়াম কার্বনেটের অণুর ভর কত, এতটি সোডিয়াম কার্বনেটের অণুর ভর কত। আমরা ভালো করে জানি এই যে 6.023 ইন্টু 10⁻23টি সোডিয়াম কার্বনেটের অণুর ভর, ভালো করে বুঝো এটার অণুর ভর কত হবে, এটা অণুর ভর হবে এটার আণবিক ভর যত তত। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, তুমি বের করে দেখো 106 আণবিক ভর, এম বের করতে পারবা না, এম বের করে 106 বের হবে, ঠিক আছে। এইবার এতটার ভর বের করতে হচ্ছে, তাহলে একটার ভর কত হবে, একটার ভর হবে এই যে 106 আছে, এটা নিচে ভাগ হয়ে আসবে 6.023 ইন্টু 10⁻23 ভাগ হয়ে আসবে। এইবার এতটার ভর কত, এই যে এতটা 53 ইন্টু 10⁻23, এতটার ভর কত হবে, এই যে এটা জাস্ট উপরে গুণ হবে, ভালো করে বুঝতেছো তো। একটার ভর এইটা হইলে এতটার ভর বেশি হবে, তাহলে এটা গুণ হবে 53 ইন্টু 10⁻20 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23, সেটা কত আসে। ঐকিক নিয়মেও কিন্তু অনেক ভালোভাবে করা যায় অনেকটা, ঠিক আছে। তো এটা কত আসতেছে, এটা আসতেছে আমাদের 0.879 গ্রাম, ঠিক আছে। বা 0.87 মানে কি, প্রায় এটাকে যদি বাদ দিই আমরা দশমিকের পরে 1 গড় রাখি, তো যেটা বাদ দিতেছি এটা 5-এর চেয়ে বড়, তাহলে 0.9 গ্রাম লিখতে পারবো, 0.9 গ্রাম আনসার, ঠিক আছে। বলছে এতটি সোডিয়াম কার্বনেটের অণুর ভর কত, 0.9 গ্রাম। তুমি দেখেই চিন্তা করে অ্যান্সার বের করে ফেলতে পারবা, কারণ আমরা জানি 6.023টি অণুর ভর হচ্ছে তার আণবিক ভরের সমান। একটার কত আর যতটা অণু দেওয়া আছে এটার কত, ঠিক আছে। 1 গ্রাম মিথেনে মোট পরমাণুর সংখ্যা কত, ভালো করে বুঝে 1 গ্রাম মিথেনে মোট পরমাণুর সংখ্যা বের করতে বসে। সো এইগুলা আরো ইজি হবে যদি আমরা মূল সংখ্যা বের করে ফেলি। দেখো ঐকিক নিয়মে তো করাইছি অনেকটা, যে তুমি 1 গ্রাম মিথেন কত, মিথেন হচ্ছে CH4, তুমি বলবা মিথেনের পারমাণবিক ভর কত, সরি আণবিক ভর কত, 12 আর 4 হচ্ছে 16, তুমি বলবা 16 গ্রাম মিথেনে মোট পরমাণু সংখ্যা কত, একটা মিথেনে কত, এইভাবে। আচ্ছা যাই হোক, এখানে আরেকটা কাহিনী আছে, মিথেনের মোট পরমাণু সংখ্যা বের করতে হবে। আচ্ছা সো আমরা ইয়ে দিয়ে করি, মিথেন মানে এইটা, ওকে। 1 গ্রাম মিথেনের মোট পরমাণু সংখ্যা বের করতে হবে। সো মিথেনের আণবিক ভর হবে 16, তুমি আণবিক ভর বের করো, দ্যাট মিনস 16 গ্রাম মিথেনে পরমাণুর সংখ্যা, ভালো করে বুঝো এটাতে কিন্তু অণুর সংখ্যা বলে নাই। 16 গ্রাম মিথেনে কি বের করতেছি, পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা বলে নাই। তো 1 গ্রাম মিথেনে মোট পরমাণুর সংখ্যা বের করতে হবে। সো পরমাণুর সংখ্যা মানে কি, দেখো অণুর সংখ্যা বললে শুধুমাত্র 6.023 ইন্টু 10⁻23টি অণু হইতো, বাট পরমাণু বললে এইটাতে পরমাণু যেটা আছে ওটা দিয়ে গুণ হবে। পরমাণু কয়টা আছে, কার্বন একটা, হাইড্রোজেন 4টা, টোটাল 5টা পরমাণু আছে, এই 5 দিয়ে গুণ হবে। 5 দিয়ে গুণ দিলে অণু থেকে এটা পরমাণুর সংখ্যাতে চলে যাবে, জিনিসটা বুঝাইতে পারছি। ওকে, তাইলে 16 গ্রাম মিথেনে পরমাণু সংখ্যা এইটা, তোমাকে 1 গ্রাম মিথেনে পরমাণু সংখ্যা বের করতে হচ্ছে, তাহলে 1 গ্রাম মিথেনে পরমাণু সংখ্যা হবে এই যে এই যেটা আছে, এটাকে তুমি কি করবা, 1 গ্রাম মিথেনে বের করতেছি, তাইলে তো এটা এখানে ভাগ হয়ে চলে আসবে, এই তো হয়ে গেছে ঐকিক নিয়ম তো জানো, এটা করলেই 1 গ্রামে চলে আসবে। 6.023 ইন্টু 10⁻23 ভাগ 16, তো এটা কত আসতেছে 1.88 ইন্টু 10⁻23, ঠিক আছে। এই যে এতটা ইজি না, ওকে ভাইয়া। এরপরে আসো, অ্যালুমিনিয়াম নাইট্রেটের একটা অণুতে কতটা পরমাণু থাকে। অ্যালুমিনিয়াম নাইট্রেট কি, এই যে অ্যালুমিনিয়াম নাইট্রেট, এটা না অ্যালুমিনিয়াম নাইট্রেট, আমরা আগে দেখছিলাম। তাহলে একটা অণুতে কয়টা পরমাণু আছে, অ্যালুমিনিয়াম একটা, ভেতরে দেখো নাইট্রোজেন একটা, অক্সিজেন 3টা, বাইরে 3 আছে, 3 দিয়ে গুণ দিবা, তাহলে 1 প্লাস এখানে 4 3 12, টোটাল 13টা আছে, শেষ। এইভাবে হিসাব করতে পারবা, অথবা এখান থেকে মুখে হিসাব করা যায়। অ্যালুমিনিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম একটা, ঠিক আছে। এখানে নাইট্রেট একটা, অক্সিজেন 3টা, 4টা হয়েছে, 3 12 আর 13, শেষ। এইভাবে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন কত। দেখো হিলিয়াম গ্যাসের আয়তন আমরা জানি, এক মূল গ্যাসের আয়তন, এক মূল গ্যাসের
আয়তন কত ভালো করে বুঝো। 1 মোল গ্যাসের আয়তন কত ভাইয়া? 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তোমাকে বলছে 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন কত। তুমি কি করবা, এই 10 গ্রাম হিলিয়ামে কত মোল আছে এটা যদি বের করে ফেলতে পারো তাহলেই তো হয়ে যাইতেছে না। 10 গ্রাম হিলিয়ামের মোল সংখ্যা বের করি, মোল n সমান W/m। ঠিক আছে, তো হিলিয়ামের আণবিক ভর কত জানো? হিলিয়ামের 4, হিলিয়ামের পারমাণবিক ভর কত? 4। এখানে তো এটা পরমাণু হিসেবে কাজ করতেছে স্যার, অণু আর পারমাণবিক ভর আর আণবিক ভর একই কথা এটার। তো এইটার দেখো ডাব্লিউ দেওয়া আছে 10 গ্রাম, আণবিক ভর হইতেছে 4 বা পারমাণবিক ভর 4, এখান থেকে 2.5 মোল আসতেছে। তো 1 মোলের ভর যদি ভালো করে বুঝো, 1 মোলের ভর যদি 22.4 লিটার হয়, ঠিক আছে, এটা তো জানো 1 মোল পরমাণু অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। 1 মোলের আয়তন যদি 22.4 লিটার হয় তাহলে এখানে 2.5 মোল আছে। এই 2.5 মোলের আয়তন কত হবে? 2.5 দিয়ে 22.4 কে গুণ দিবা, এটাই তো করবা, ইজি না? তো এটাকে গুণ দাও, তাহলে তো আনসার চলে আসতেছে যে 2.5 দিয়ে 22.4 কে গুণ দিব, তাহলে এখানে মূল সংখ্যা চলে আসবে। কত আসছে? 56 আসছে। কত লিটার আসছে ভাইয়া? 56 লিটার আসছে। কত লিটার আসছে? 56 লিটার। ঠিক আছে, বলো এটা কি বুঝতে পারছো? 56 লিটার। ঠিক আছে, তো প্রমাণ অবস্থায় 10 গ্রাম হিলিয়াম গ্যাসের আয়তন কত? এই যে 56 লিটার। শেষ। 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত? ভালো করে বুঝে, 1 মোল পানির অণুতে, এতে H2 এটা পানির অণু। ঠিক আছে, এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে। ঠিক আছে, তাহলে 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণু সংখ্যা বের করতে হচ্ছে। তাইলে 1 মোল পানিতে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা, পরমাণু কয়টা হবে? 1 মোল পানিতে অণু সংখ্যা কত থাকে? 1 মোল পানিতে অণু সংখ্যা থাকবে 6.023 × 10⁻23, যেহেতু অণু হিসাব করলে এটা। এখন হাইড্রোজেন পরমাণু সংখ্যা বের করতে হচ্ছে, শুধু পরমাণু না, পরমাণু বললে এখানে টোটাল 3টা পরমাণু আছে, 3টা পরমাণু হিসাব হইতো। হাইড্রোজেন পরমাণু সংখ্যা বের করতে হচ্ছে। 1 মোল পানিতে হাইড্রোজেন কয়টা আছে এটা দেখতে হবে। 1 মোল পানিতে হাইড্রোজেন আছে 2টা, দেখুন সেটাকে 2 দিয়ে গুণ দিবা, আনসার যেটা হয় এটা আনসার। ঠিক আছে, তো এক তো ইজি না, বলো আমাকে ইজি না, এগুলো জাস্ট বুঝলেই তো হয়ে গেছে। 500 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে মূল সংখ্যা কত? এই যে 500 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা দেখো, এটা কি? এটা আয়তন দেওয়া না? 500 মিলিলিটার, এটা তার আয়তন দেওয়া না? অবশ্যই আয়তন দেওয়া। তাহলে মূল সংখ্যা B/22.4 লিটার, এটা আমি পড়াইছি না তোমাদের? যদি আয়তন দেওয়া থাকে তাহলে কেমনে মূল বের করবা? বি কত? 500 মিলিলিটার, 500 মিলিলিটার মানে 0.5 লিটার, লিটারে নিয়ে হিসাব করবা। 0.5 ডিভাইডেড বাই 22.4, এটা দিয়ে করো, তার হচ্ছে মূল সংখ্যা পেয়ে যাবা। তো ভাইয়া তোমাদের প্রত্যেকটা মানে এখানেই যাতে প্র্যাকটিস হয়ে যায়, এই জন্য ভাইয়া ওইভাবেই তোমাদেরকে করাইতেছি। এমসিকিউ নিয়ে আর জীবনেও ঝামেলা হবে না ইনশাল্লাহ। সো 0.02 কত আসতেছে? 0.02। ঠিক আছে, 0.02 কত? 0.02 মূল সংখ্যা বের করতেছো, তো 0.02 মূল। ঠিক আছে, 0.02 মূল। শেষ এইটা। এরপরে সেম আছে নাকি? এসটিপিতে 16 গ্রাম অক্সিজেনের মোলার আয়তন, 16 গ্রাম অক্সিজেনের মোলার আয়তন বের করতে বলছে। ভালো করে বুঝো, মোলার আয়তন। তো মোলার আয়তন মানে কি? 16 গ্রাম অক্সিজেনের আয়তন কত? তো ভালো করে বুঝো, আমরা জানি 1 মোলের আয়তন 22.4 লিটার, তো 16 গ্রাম অক্সিজেনের মূল কত? অক্সিজেন ভালো করে বুঝো, অক্সিজেন তো গ্যাস হিসেবে থাকে, তাই অক্সিজেন O2 হিসেবে থাকবে, যার আণবিক ভর হবে 32, 16 দুগুণা 32। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম 32 গ্রাম অক্সিজেনের আয়তন, 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত ভাইয়া? 22.4 লিটার। কারণ 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, এখানে কত গ্রাম আছে? 16 গ্রাম। 16 গ্রাম না, তাহলে 1 গ্রামের ক্ষেত্রে হবে 22.4 ডিভাইডেড বাই 32। ঠিক আছে, বা এটা তো ঐকিক নিয়মে করতে পারবা, পরে 16 গ্রামের কত এটা করতে পারবা। এটা একটা নিয়ম, এইভাবে একভাবে বের হবে। বাট তুমি অন্যভাবেও করতে পারবা। তুমি কি করবা? আমরা 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, সো এই 16 গ্রামের কত মূল এটা বের করে ফেলি। N = W/m। কত মূল আসে? 16, এই যে 32 থেকে বাদ দাও, m এর মান তো 32, তাহলে এখান থেকে আসবে হাফ। ঠিক আছে, তো 1 মূলে যদি আসে 22.4 লিটার, এইভাবে দেখো সূত্র ইউজ করলে আরো ইজি, ঐকিক নিয়ম করলে লম্বা হয়ে যায়। তো এখানে হাফ মূল আছে, হাফ মূল মানে 0.5 মূল না, 0.5 মূলে কত হবে? এই যে 22.4 × 0.5 মূল না, তো এটা হিসাব করলে কত আসবে? 11.2 লিটার। এটা আসবে না? দেখো যত সময় যাবে তত বেশি ইজি হবে, যত সময় যাবে তত বেশি ইজি হবে। ব্রেনকে কাজে লাগাও। প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? হাইড্রোজেন গ্যাসের পারমাণবিক ভর কিন্তু আণবিক ভর 2 গ্রামই, তাহলে হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার, তাহলে 1 মোল মানে 2 গ্রামই। দেখো হাইড্রোজেনের আণবিক ভর 2, 1 মোল মানে 2 গ্রাম, তাহলে 1 মোলের পর যদি 22.4 লিটার হয়, তাহলে 2 গ্রাম মানে তো 1 মোল, তাহলে এটার আয়তন 22.4 লিটারই হবে।
ঠিক আছে? ওকে, প্রমাণ অবস্থায় 11.2 লিটার অক্সিজেন গ্যাসে কয়টা অণু বিদ্যমান? এই যে সহজ হিসাব, 11.2 লিটার অক্সিজেনে কত মোল এটা বের করে ফেলো। মূল সংখ্যা কেমনে বের করে? b/22.4 দিয়ে, এটা দিয়ে মূল সংখ্যা বের করে না, তাহলে 11.2 ডিভাইডেড বাই এখানে 22.4 আছে, এটা দিয়ে যদি হিসাব করো এই অক্সিজেনের মূল সংখ্যা বের হয়ে যাবে। 11.2 লিটার অক্সিজেনের মূল সংখ্যা কত? তো এটা ডিভাইডেড বাই 22.4, সব টাইপের ম্যাথ খাবার হইতেছে না অবশ্যই। তো 0.5 মোল আসলো, 0.5 মোল আসলো, ভালো করে বুঝো। এই যে 0.5 মোল আসছে, এই 0.5 মোল গ্যাসে কয়টা অণু বিদ্যমান? তাহলে অক্সিজেনের এক মোলে আয়তন কত হবে? ভালো করে যে এক মোলে অণু কয়টা থাকবে? 6.023 × 10⁻23। ঠিক আছে, তাহলে 0.5 মোলে কতটুকু হবে? এই যে এটার সাথে 0.5 গুণ হবে 6.023 × 10⁻23। এইভাবে না? বলো, বুঝতেছো? বুঝতেছো? এইভাবেই করবা, সবগুলোই বুঝবা ভাইয়া, যতটা করাবো সবগুলো বুঝবা। পরীক্ষায় আসলে তোমরাও জাস্ট ইজিলি এগুলো আনসার করতে পারবা। ঠিক আছে, এটা কত আসছে? 3.01 × 10⁻23 আছে, এটাই যে এটা আছে, বুঝছি? ওকে, 200 মিলিলিটার অ্যামোনিয়া গ্যাসে কতটা অণু বিদ্যমান? সো এই 200 মিলিলিটার অ্যামোনিয়া গ্যাসের আগে আয়তন বের করবা, এই যে সরি মূল সংখ্যা বের করবা, n = b/22.4, এটা দিয়ে মূল সংখ্যা বের করবা। তাহলে এক মূলে অণু জানি, কত মূলে কত হবে দেখো, 200 মিলিলিটার মানে 0.2 লিটার, তো 0.2 ডিভাইডেড বাই 22.4, এটা হিসাব করলে কত আসে? এটা হিসাব করলে আসতেছে আমাদের 8.92 × 10⁻³ মোল, এত মোল আসতেছে। সো ভালো করে বুঝো, অ্যামোনিয়া গ্যাসে অণু বলতেছে, তাইলে এক মূলে অণু, এক মূলে অণু থাকে কতটা? 6.023 × 10⁻23টা অণু থাকে এক মূলে। তাহলে এখানে এত মূল আসছে, এই 200 মিলিলিটার অ্যামোনিয়া মানে কি এত মূল আছে? 8.92 × 10⁻³ মোল। তাহলে এত মূলে অণুর সংখ্যা কত হবে? এই যে যেইটা আছে, এই যে এটা আছে না, এটার সাথে এটা গুণ দিয়ে দিবা। ঠিক আছে, এটার সাথে এটা জাস্ট গুণ দিয়ে দিবা। ঠিক আছে, তুমি আমার এমনই একজন যারে, এটার সাথে এটা গুণ দিয়ে দিবা, এই যে এটা গুণ দিয়ে দিবা। ঠিক আছে, গুণ দিয়ে দাও, হয়ে গেছে। আল্লাহ, বেশি বাকনামি করে বলছি, আর বেশি সময় গেল, যাই হোক, কপি করে আনতে চাইছিলাম, এনে বলছি। কত আসছে? এটা আসতেছে আমাদের 5.37 × 10⁻²১। এটা ইনভার্স দিছে, এটা হবে না, দেখে শুনে অবশ্যই 10⁻²১। বুঝছি? বুঝতেছি? আমরা কত সময় পড়লাম একটু দেখা ট্রাই করি। আমরা অলরেডি আধা ঘন্টা পড়ে ফেলছি। এগুলার এমসিকিউ সলভ করতে একটু সময় লাগবে আর কি, কারণ এগুলো একটু লেংদি আছে, মানে হিসাব করে বের করা লাগে। প্রমাণ অবস্থায় ফসফিন গ্যাসের ঘনত্ব কত? ওকে, ফসফিন গ্যাসের ঘনত্ব বের করতে বলছে। আচ্ছা, ফসফিন গ্যাস, ফসফিন মানে হচ্ছে pH3। ফসফিন মানে কত ভাইয়া? pH3। ফসফিন মানে কি? pH3। ওকে, প্রমাণ অবস্থায় ফসফিন গ্যাসের ঘনত্ব বের করতে বলছে। তো ভাইয়া ফসফিন মানে কি? pH3। ওকে, আমরা কততে আসছি রে? মোটামুটি কয়েকটা সলভ করতে পারছি, এখন হচ্ছে অনেক বেশি, অনেক বাকি। ঠিক আছে, ওকে, ফসফিন গ্যাসের ঘনত্ব বের করতে বলছে। আচ্ছা, ঘনত্ব কেমনে বের করে ভাইয়া? ঘনত্ব দেখো, আমরা জানি একটা n = S × B, এটা জানি না? ভালো করে বুঝো, n = S × B মানে মূল সংখ্যা n সমান S × B। ঠিক আছে, তো এখানে ঘনত্ব, আচ্ছা ঘনত্ব হচ্ছে আরেকটা অন্যভাবে বের করা যায়, এটা দিয়ে ঘনমাত্রা বের হবে। ঠিক আছে, এটা দিয়ে ঘনমাত্রা বের হবে, দেন ঘনত্ব বের করতে পারবো। আচ্ছা, এটা আণবিক ভর বের করো, এটা আণবিক ভর বের করো। ফসফরাস কত? 31। হাইড্রোজেন কত আছে? 3টা আছে। হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেনের আণবিক ভর, পারমাণবিক ভর 3টা আছে, 3 দিয়ে গুণ, তাহলে 34 গ্রাম আসতেছে। কত আসতেছে? 34 গ্রাম। আচ্ছা, ঘনত্বের একক কি? ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার লিটার। গ্রাম পার লিটার না? ওকে, ভালো করে বুঝো, ঘনত্বের একক কি? গ্রাম পার লিটার। সো আমাদের 34 গ্রাম আসছে। ওকে ওকে, তো আমরা জানি ফসফিন গ্যাসের আয়তন কত, ভালো করে বুঝো। দ্যাট মিনস আমাদের ফসফিন গ্যাসের ঘনত্ব বের করতে হবে। তো আমাদের ফসফিন গ্যাসের আয়তন কত আমরা হিসাব করি। ফসফিন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, ঠিক আছে,
ফসফিন গ্যাসের ঘনত্ব কত 22.4 লিটার, তাইলে তার ঘনত্ব তার আয়তনকে ভালো করে বুঝো, তার আয়তনকে যদি আণবিক ভর দ্বারা ভাগ দিয়ে দাও মানে 1 মোল ফসফিন গ্যাসের আয়তন কত 22.4 লিটার আমরা জানি, ঠিক আছে। 1 মোল ফসফিন গ্যাসের ঘনত্ব কত ঘনত্ব কি ভাই ρ m/v না, ভালো করে বুঝো ঘনত্ব কি ρ m/v, ঘনত্ব ρ m/v। তাহলে ফসফিনের ভর কত, আণবিক ভর কত আসছে 34, তাহলে বি কি ভাইয়া, বি হচ্ছে তার আয়তন, তাহলে 1 মোল প্রমাণ অবস্থায় ফসফিন গ্যাসের আয়তন, তাহলে 1 মোল ফসফিন গ্যাসের আয়তন কত 22.4 লিটার না, এটা তো আমরা সবাই জানি। তো ঘনত্ব এইভাবে বের করে ফেলতে পারবো, ঘনত্ব ρ m/v সূত্রটা সবাই জানি, তো সেইটা দিয়ে হিসাব করলে 1.52 গ্রাম পার লিটার আসবে। এই যে দেখছো র ঘনত্ব m/v, তো আমাদের এটা আণবিক ভর আসছে 34, ঠিক আছে। আর ফসফিন গ্যাসের আমরা জানি 1 মোল ফসফিন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, যে কোনো গ্যাসেরই আয়তন 22.4 লিটার প্রমাণ অবস্থার চাপে, প্রমাণ তাপমাত্রা চাপে। তাহলে এটা হিসাব করো m/v করো 1.52 গ্রাম পার লিটার আসছে। 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন? আচ্ছা 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন? আচ্ছা আমরা দেখি এটা কেমনে বিক্রিয়া করে, হাইড্রোজেন ঠিক আছে আর অক্সিজেন মিলে আমাদের পানি উৎপন্ন হয়, এইভাবে উৎপন্ন হয়। পানি মানে কি H2O। তো আমাদের 6 মোল পানি উৎপন্ন করতে হবে, তাহলে 6 মোল পানি উৎপন্ন করতেছে, ভালো করে 6 মোল, এখানে হাইড্রোজেন 12টা, হাইড্রোজেন 12টা করতে হলে এটার সামনে 6 দিতে হবে। বাট অক্সিজেন কোটা, অক্সিজেন দেখো এখানে 6টা আছে, অক্সিজেন কোটা 6টা আছে, তাহলে আমাদের 6 মোল পানি উৎপন্ন করতে অক্সিজেন কোটা লাগছে 6টা অক্সিজেন, 6টা অক্সিজেন মানে কত, এই যে এটাতে সমতা করতে হলে অক্সিজেন গ্যাসের এটার সামনে 3 দিলে কিন্তু 3 দুগুণা 6টা হয়ে যেতেছে, ঠিক আছে। তো অক্সিজেন গ্যাস মানে কিন্তু O2, তো আমাদের 6 মোল পানি উৎপন্ন করতে কয় মোল O2 প্রয়োজন? 3 মোল O2 প্রয়োজন, ঠিক আছে। 500 মিলিলিটার পানিতে 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? এই যে এইটা এখন আমরা চলে আসি আমাদের মেইন সূত্রতে, আমরা জানি W = SBM/1000, এই সূত্রটা তো আমরা সবাই জানি। সো এইটা থেকে ভাইয়া এটাতে ঘনমাত্রা কোনটা জানো? ঘনমাত্রা হচ্ছে S, এটাতে ঘনমাত্রার সূত্র আছে কিভাবে, তুমি SBM = W × 1000 লিখতে পারবা আর গুণন করলে, তো ওইটা থেকে আসে S = W × 1000, আর এই যে BM B × M নিচে ভাগ হয়ে আসে, কি হয়ে আসে? ভাগ হয়ে আসে। তাইলে B × M কি হইলো ভাইয়া? নিচে ভাগ হয়ে আসলো, ভালো করে বুঝো। তো S = W × 1000 ডিভাইডেড বাই B × M আসলো, ওকে। তো এটা থেকে তুমি কি করবা? এটা থেকে হচ্ছে তুমি এটা ঘনমাত্রা বের করবা। কি বের করবা? ঘনমাত্রা কার? ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা, ওকে। সো ঘনমাত্রার সূত্র এটা তুমি মুখস্থ করে ফেলো। আর যদি আসে তাহলে ঘনমাত্রা কি? S = W × 1000 ডিভাইডেড বাই B × M। W কত? 111 গ্রাম, W হচ্ছে 111 গ্রাম ইন্টু 1000 ডিভাইডেড বাই, এটা W না, ওকে। এটা হচ্ছে আয়তন, এটা কত? আয়তন। সো এটাতে আয়তন ডিরেক্ট মিলিলিটারে বসাবো, এটাতে আয়তন মিলিলিটার, তাহলে 500 মিলিলিটার আয়তন। এটার ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত ভাই? এটা আণবিক ভর, ক্যালসিয়াম 40, ক্লোরিন হচ্ছে 35.5, ক্লোরিনের আণবিক ভর কত? 35.5, তাহলে দুইটা ক্লোরিন আছে, 2 দিয়ে গুণ দেওয়া লাগবে। তো এটা তুমি হিসাব দাও, 40 প্লাস 35.5 ইন্টু 2, তো এটা আসতেছে আমাদের 111, কত আসতেছে? 111 গ্রাম আসতেছে। হিসাব করো, এটা 111 গ্রামে আণবিক ভর আসতেছে, তো এটা হিসাব করলে আমাদের মেবি 2 আসতেছে। ঘনমাত্রা কত আসতেছে? 2 মোল আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা। S = W × 1000 ডিভাইডেড বাই B × M, সব কিছুর মান বসিলে আনসার চলে আসবে। তো 24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? আচ্ছা আগে আমি ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়াটা দেখি। দেখো ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে আমাদের এখান থেকে কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড। সো আমরা দেখতেছি, দেখো এইভাবে ডিরেক্ট ম্যাগনেসিয়াম অক্সাইড, এইভাবে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এখানে অক্সিজেন 2টা লাগে, তাহলে এখানে 2 দিতে হবে। তো সমতা করতে গেলে দেখতেছি এখানে 2টা ম্যাগনেসিয়াম, দ্যাট মিনস এই ম্যাগনেসিয়ামের সামনে 2 দিতে হবে। আমি 2 দিলাম, তো 2 দিলে এখানে কি হইলো? যে ম্যাগনেসিয়াম 2টা ইউজ হইলো, ঠিক আছে। তো আমরা দেখতেছি যে 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, ভালো করে বুঝো। 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, এইরকম 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। তুমি যদি এখানে এইভাবে হিসাবটা বসেইবা, এইগুলাতে কে কার সাথে কত মোল বিক্রিয়া করতেছে বা কত গ্রাম বিক্রিয়া করতেছে ওইগুলা হিসাবের জন্য তুমি এই বিক্রিয়াটা লিখার পরে এই যে 2 মোল ম্যাগনেসিয়াম আছে না, এটা আণবিক ভর কত? এটা নিচে বসাবা। 1 মোলের 24, তাহলে 2 মোলের হবে 48। এই যে 2 মোল ম্যাগনেসিয়াম না, 1 মোল ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24, সামনে 2 আছে, দ্যাট মিন্স 48। অক্সিজেন এখানে কত ইউজ হয়েছে? 32। তো আমরা দেখতেছি, ভালো করে বুঝো, 48 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে ভাইয়া? 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, ঠিক আছে। তাইলে
24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, এটা কেমনে বের করবে? 1 গ্রামের জন্য বের করবা 32/48 ভাগ হয়ে আসবে। তাহলে 24 গ্রামের জন্য কত? 24 গ্রামের জন্য দেখো 32 আছে না, এই 24টা এখানে গুণ হয়ে যাবে, 48টা নিচে ভাগ হয়ে আসবে। এই তো হিসাব করে ফেলো, এটা থেকে আনসার চলে আসবে 32 × 24 / 48। তো এটা কত আসলো? 16। কত আসছে ভাইয়া? 16। এটা 16 গ্রাম। কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? 16 গ্রাম। ঠিক আছে, ওকে। কারণ আমরা এটা জানি 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, তো এটা দেখি অন্যভাবেও করা যায়। 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, এইভাবেই করো, যে এইগুলা এইভাবে করলে ভালো। বিক্রিয়া লিখবা, পরে হচ্ছে নিচে মান লিখে ফেলবা, প্রত্যেকটা আণবিক বল লিখে ফেলবা। তাহলে এই 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতেছে এই 32 গ্রাম অক্সিজেনের সাথে। এরপরে ওই ঐকিক নিয়মে বের করবা 24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, সেমিমুলার বলতে কি বোঝায়? সেমিমুলার হচ্ছে 0.5 মোলার। ভালো করে বুঝো, সেমি বললে 0.5, আমি সুমি লিখে ফেলছি। সেমি বলতে গিয়ে সুমি লিখে ফেলতেছি, আল্লাহ মাফ করুক, এটা মুছতেছে না কেন? সেমি মানে হচ্ছে ভাইয়া 0.5। সেমি মানে কত? সেমি মানে হচ্ছে 0.5। এরপরে আছে ডেসিমুলার মানে 0.1। এগুলো মনে রেখো, ওকে। 1 লিটার সালফিউরিক অ্যাসিডের ডেসিমুলার দ্রবণে দ্রবের পরিমাণ, এই যে দ্রবের পরিমাণ W = SBM/1000। দ্রবের পরিমাণ কি? W = SBM/1000। তো 1 লিটার ডেসিমুলার দ্রবণ, ডেসিমুলার মানে কি? S হচ্ছে 0.1 মোল, ঘনমাত্রা 0.1 মোল। ঠিক আছে, তো এই যে 0.1 মোল S, পরে B হচ্ছে আয়তন। তো 1 লিটার মানে কি ভাই? 1000 মিলিলিটার না? এখানে তো তোমার মিলিলিটার হিসাব, সো 1000 মিলিলিটার ইন্টু M কত? M হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। তুমি এটা আণবিক ভর বের করো, 98 বের হবে। ঠিক আছে, 98 বের হবে, নিচে আছে 1000, এমনিতেই আছে সূত্র। তো এটা হিসাব করলে কত আসতেছে? 9.8 গ্রাম আসতেছে, 9.8 গ্রাম। ঠিক আছে, এই যে এটা পারবা না? দ্রবের ভর W = SBM/1000, এই সূত্র পারে না এমন কেউ নাই এই পৃথিবীতে। মানে যারা টেনে পড়তেছে এই সূত্র পারে না এমন কেউ থাকার কথা না। দেখো, 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন? তো এটার ক্ষেত্রে আগে আমরা বিক্রিয়াটা লিখি। দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এটার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া না? তো ভালো করে দেখো, অ্যালুমিনিয়াম কার সাথে বিক্রিয়া করবে? ক্লোরিনের সাথে। তাহলে দুজনই আদান প্রদান হইলে অ্যালুমিনিয়ামের দুজনই ক্লোরিনে যাবে, ক্লোরিনের দুজনই অ্যালুমিনিয়াম আসবে, তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড এইভাবে হবে। অ্যালুমিনিয়ামের দুজনই ক্লোরিনে গেছে, 3 অ্যালুমিনিয়ামের দুজনই। এইবারে দেখো, এখানে অ্যালুমিনিয়াম কয়টা? 2টা। তাহলে আমি লিখছি কটা? লিখছি হচ্ছে মাত্র একটা, তাহলে এখানে 2 দিতে হবে। তো 2 দিলে দেখতেছি ক্লোরিন 6টা হয়ে গেছে। ক্লোরিন 6টা পুরাই তুলে এখানে 6 দিতে হবে। 6 দিলে আমাদের দেখো বাকি কি আছে? এখানে 3টা অক্সিজেন আর 6টা হাইড্রোজেন, এগুলা মিলে কয় মোল পানি উৎপন্ন করবে? দেখো, 2টা হাইড্রোজেনে 1 মোল পানি উৎপন্ন করে, তাহলে 6টা হাইড্রোজেনে 3 মোল পানি উৎপন্ন করবে। সো এখানে দেখো 6টা হাইড্রোজেন আর 3টা অক্সিজেন আছে, সমতা হয়ে গেছে। ঠিক আছে, সমতা হয়ে গেছে না? এটাই হচ্ছে বিক্রিয়া। তো আমরা দেখতেছি 1 মোল, ভালো করে বুঝো, 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড কয় মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে? 6 মোল HCl এর সাথে বিক্রিয়া করতেছে। তাহলে 2 মোল কত মোলের সাথে বিক্রিয়া করবে? 2 মোল কত মোলের সাথে বিক্রিয়া করবে? 6 × 2, 6 × 12 মোলের সাথে। শেষ, ইজি না? দেখো, 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড 6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড কত মোলের সাথে বিক্রিয়া হবে? 12 মোল। ইজি না? ওকে। 100 মিলিলিটার দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা, ঘনমাত্রা S = W × 1000 / B × M। এটা হচ্ছে ঘনমাত্রা সূত্র। W কত? এই যে 5 গ্রাম, পরে 1000 আছে, ডিভাইডেড বাই B কত? 100 মিলিলিটার। 100 মিলিলিটার। M কত? এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর বের করো, 23, 16, 39 আর 41, এটা আণবিক ভর হবে 40। ঠিক আছে, তাইলে এটা আণবিক ভর 40। তো এটা তুমি হিসাব করো, এটা কাটা, পরে আমরা ডিরেক্ট হিসাব করি, ক্যালকুলেটারই লাগলো ঘুরে ফিরে। 500 / 40, এটা আসতেছে 0.125। কত আসতেছে? 0.125 মোল। হ্যাঁ, 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত দ্রবণের ঘনমাত্রা কত? আচ্ছা দেখি, এটা 100 মোল, সরি, এটা আয়তন 100, আয়তন 1000 না, 100, এটাও 40। আমি বলে বেশি বসাই ফেলছি। সো এটা যদি হিসাব করি আমরা, তো এটা কত আসবে? 1.25 মোল আসবে। ঠিক আছে, 1.25 মোল এটা। ঠিক আছে, কত আসবে? 1.25 মোল। এরপরে আসো, অ্যালুমিনিয়াম কার্বনেট
এটাতে কার্বনের শতকরা পরিমাণ বের করতে হচ্ছে, ভালো করে বুঝো। শতকরা সংযুতি কেমনে বের করে? শতকরা পরিমাণ না থেকে শতকরা সংযুতি সূত্র আছে ভাইয়া। শতকরা সংযুতি, শতকরা সংযুতি সমান হচ্ছে পরমাণুর মানে পারমাণবিক ভর, একটা মৌলের পারমাণবিক ভর, ভালো করে বুঝো। মৌলের যে মৌলের শতকরা পারমাণবিক শতকরা সংযুতি বের করবা ওইটার পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা, ঠিক আছে, ইনটু পরমাণুর সংখ্যা, ঠিক আছে, ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। ডিভাইডেড বাই কি ভাই? ডিভাইডেড বাই হচ্ছে যৌগের আণবিক ভর। সো এটা দিয়ে হচ্ছে কোনো যৌগে কোনো পরমাণু শতকরা সংযুক্তি এইভাবে বের করে। তো এইটাতে আণবিক ভর বের করো। সো এখানে দেখো যৌগে আণবিক ভর লাগবে ফার্স্টে। সো এটা আণবিক ভর বের করা ট্রাই করো। অ্যালুমিনিয়াম হচ্ছে ভাইয়া 27, অ্যালুমিনিয়াম 2টা আছে 2 দিয়ে গুণ, এরপর এই ব্র্যাকেট আছে ব্র্যাকেটটা ইউজ করো। কার্বন হচ্ছে 12, অক্সিজেন 16, 3টা অক্সিজেন আছে 3 দিয়ে গুণ, বাইরে 3 আছে, এই 3টা হচ্ছে ব্র্যাকেটের ফুল মানকে গুণ করবে। সো এটা হিসাব করি আমরা 27 ইন্টু 2 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, বাইরে আছে আরো 3। তো এটা হিসাব করলে 234 আসতেছে। তো দেখো আমরা কার বের করতেছি? কার্বনের শতকরা পরিমাণ। কার্বনের শতকরা পরিমাণ কি হবে? মৌলের পারমাণবিক ভর, তাহলে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে ভাইয়া 12 ইন্টু পরমাণুর সংখ্যা। তো এখানে কার্বন কয়টা আছে দেখো, বাইরা 3, তাহলে 3টা কার্বন আছে। কয়টা কার্বন আছে? 3টা কার্বন আছে। ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর কত? 234। এই তো হিসাব করো। আর ইন্টু 100%, 100% তো দিয়ে দেয়। শতকরা সংযুতি মানে 100% দিতে হবে, গুণ 100% করা লাগে। এই যে এটাই সূত্র, ইন্টু 100%। তো এটা হিসাব করো 12 ইন্টু 3 ডিভাইডেড বাই 234। এটা হিসাব করলে কত আসতেছে? 15.38%। সো আমরা বুঝলাম যে আমাদের এই অ্যালুমিনিয়াম কার্বনেটে কার্বনের শতকরা পরিমাণ কত? 15.38%। বুঝা গেছে? 15.38%। ব্লু ভিট্রিয়ল এক গ্লাস পানির শতকরা সংযুতি কত? দেখো ব্লু ভিট্রিয়ল মানে কি? এটা অনেকবার আসে, কপার সালফেট ইন্টু 5 অণু পানি। এটা হচ্ছে ব্লু ভিট্রিয়লের মানে কি বলে, ব্লু ভিট্রিয়লের সংকেত। তো এটাতে এটার আণবিক ভর কত? আমরা আগেও একবার বের করছিলাম। এটা আণবিক ভর, কপার হচ্ছে 63.5 প্লাস সালফার হচ্ছে কত? সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে তোমার 16, 4টা আছে 4 দিয়ে গুণ, প্লাস 5 ইন্টু পানির ভর হচ্ছে 18 দিয়ে গুণ দিয়ে দাও। তো এটা কত আসে? 63.5 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 18, এটা আসে আমাদের 249.5। তো এইটা হচ্ছে ব্লু ভিট্রিয়লের যৌগের আণবিক ভর। তো আমরা পানির সংযুতি বের করব, তাইলে পানির শতকরা সংযুতি বের করব না। শতকরা সংযুতি বের করার সূত্র কি? পানির বের করবো। তাইলে এখানে পানি তো যৌগ, আমরা শতকরা সংযুতি হিসাবে কি মানে যৌগের আণবিক ভর, মৌলের আণবিক পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ডিভাইড বাই যৌগের আণবিক ভর, এইভাবে। তো মেইনলি এখানে আছে পানি যত গ্রাম আছে ওইটাই আর কি। এখানে যেহেতু পানি, তো পানির আণবিক ভর হচ্ছে 18। পানি কয় অণু আছে ভালো করে বুঝো। পানির আণবিক ভর 18। সেখানে যেহেতু পানির বের করতে বলতেছে, মৌল বলে নাই, এখন বলছে একটা যৌগতে যৌগের আণবিক ভর ডিভাইডেড বাই যৌগ কয়টা আছে? 5টা আছে, ডিভাইডেড বাই টোটাল যৌগের আণবিক ভর বসাইবা। এটাই হিসাব, মানে যা আছে তুমি এইভাবে হিসাব করতে পারো। যেখানে পানির টোটাল ভর কত আছে? 5 ইন্টু 18, 5 অণু পানি আছে, তাহলে 5 18 কত? 5 18 90। তো তুমি ডিরেক্ট এইভাবে হিসাব করতে পারো যে এখানে পানি যতটুকু আছে এটা উপরে, টোটাল যৌগের আণবিক ভর নিচে, ইন্টু 100%। 90 বাই এটা ইন্টু 100% করো, সেম মান আসবে, ঠিক আছে? তো এটা হিসাব করলে কত আসে দেখো, 18 ইন্টু 5 ডিভাইডেড বাই 249.5 ইন্টু 100। তো এটা আসতেছে 36%। এই যে 36% আসতেছে, বুঝছি? তো এগুলো ইজি না, দেখো ইজি না, শতকরা সংযুতি বের করতে পারবে না, জাস্ট শতকরা সংযুতির সূত্র জানবা। মেইনলি এটাই যে মৌলের ক্ষেত্রে মৌলের পারমাণবিক ভর হয়, যৌগের ক্ষেত্রে যৌগের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা হবে, এবং টোটাল যে যৌগ ওইটার আণবিক ভর নিচে হবে, ঠিক আছে? মানে এইভাবে তোমার যে মনে করো একটা দ্রবণে বলছে 34 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে ওরা বিশ্লেষণ করছে, ওইটা থেকে ওরা মনে করো 2 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাইছে, ঠিক? আচ্ছা, কথার কথা, 34 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে মনে করো বলছে যে ওরা 18 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড আছে, কথার কথা। তো এই ক্যালসিয়াম অক্সাইডের শতকরা সংযুতি কত তুমি কেমনে বের করবা? 18 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডে সেই 18 দিবা উপরে, টোটাল কত? 34 গ্রাম নিচে, 34 গ্রাম নিচে, পরে 100% দিবা। এটা করলে হচ্ছে এটার পেয়ে যাবা, শতকরা সংযুতি পেয়ে যাবো। সো এটাই হচ্ছে মিল হিসাবটা আর কি। তুমি যদি না বুঝো এইভাবে বোঝার চেষ্টা করিও, ঠিক আছে? বুঝছো? আমরা কতটা এমসিকিউ আছে একটু দেখি।
এমসিকিউটা আর কত আছে 93 না, এটা হচ্ছে এখনো 121 পর্যন্ত যাবে, মানে এখনো প্রচুর আছে। ঠিক আছে, প্রচুর আছে। কতটা এমসিকিউ পড়াইতেছি তোমরা একটু জাস্ট চিন্তা করো, বুঝছো? জাস্ট এইটার জন্য যাতে তোমাদের এগুলা 100% ক্লিয়ার হয়, সেই জন্য। ওকে, সো এরপরে আসো দেখো, এটা আমরা পারছি না। ব্লু বিটলে পানির শতকরা সংখ্যা, যদি তোমার এটা হচ্ছে হোমওয়ার্ক, ওয়াশিং সোডাতে পানির শতকরা সংখ্যা, ওয়াশিং সোডার সংখ্যা হচ্ছে সোডিয়াম কার্বনেট সাথে 10 অণু পানি। সো এটাতে পানির শতকরা সংখ্যা যদি কত তুমি বের করো, এটা যেমনি করছি এইভাবে করবা, আনসার মেবি এটা আসবে। তো তুমি বের করে দেখো এটা আসে কিনা, ঠিক আছে? আচ্ছা, সো ওয়াশিং সোডাতে সোডিয়ামের শতকরা সংখ্যা যদি, এরপরে আরো অনেক ম্যাথ আছে ভাই। এইটার মধ্যে অক্সিজেনের শতকরা সংখ্যা যদি কত, সেম দেখো, এটার কি করবা, আণবিক ভর বের করবা। হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5, দেন অক্সিজেন 16, চারটা আছে 4 দিয়ে গুণ। তো এইবার আণবিক ভর কত আসবে, 1 + 35.5 প্লাস 16 × 4, ঠিক আছে? তো এটা থেকে আসতেছে আমাদের কত ভাইয়া, 100.5। এটার আণবিক ভর আসছে এইটা। অক্সিজেনের শতকরা সংখ্যা যদি, তাইলে শতকরা সংখ্যা যদি কেমনে, মৌলের পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর ইন্টু অক্সিজেনের পরমাণুর সংখ্যা, পরমাণু আছে 4টা, ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর ইন্টু 100%। এটাই তো সূত্র শতকরা সংখ্যা, ঠিক আছে? তো মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর ইন্টু 100। তো এটা করলে আসতেছে আমাদের 63.68%, ঠিক আছে? ওকে, আর কোনো শতকরা সংখ্যা যদি করে দিব না, ঠিক আছে? এই যে আবার এটাতে সালফারের শতকরা সংখ্যা যদি তুমি বের করো, এটা আণবিক ভর বের করা তো জানো। সালফার, এটা বলবা যে স্যার তো সহজ, কঠিনগুলা কি বলে, এটা আণবিক ভর তুমি বের করতে পারবা, আণবিক ভর বের করো, ঠিক আছে? এখানে সালফারের শতকরা সংখ্যা যদি বের করবে না, সালফারের শতকরা সংখ্যা যদি হচ্ছে 32, ঠিক আছে? সরি, সালফারের পারমাণবিক ভর 32। তো সালফারের পরমাণু সংখ্যা কয়টা, এখানে সালফার 3টা আছে, 3 দিয়ে গুণ দিবা, ডিভাইডেড বাই এটা টোটাল আণবিক ভর যেটা বের করবা ওইটা ইনটু 100% হবে। সো এটা হিসাব করলে যেটা আসবে ওইটা আনসার মেবি এইটা আসবে, ঠিক আছে? তো এটা তুমি হিসাব করে এটা আণবিক ভর বের করা শিখতে হবে, আণবিক ভর বের করা পারো আই থিঙ্ক, ঠিক আছে? এনএলআর এর সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে দেখো, এনএলআর মানে হচ্ছে 99% বিশুদ্ধ। এনএলআর মানে কি, 99% বিশুদ্ধ যেগুলো, এগুলা তো বিশুদ্ধ যদি 99% থাকে তাহলে ভেজাল কত থাকবে, 1 ভাগ, শতকরা 1 ভাগ ভেজাল থাকবে, ঠিক আছে? ওকে, এরপরে আসো, বলছে কোন দুটি যৌগের স্থূল সংকেত একই। স্থূল সংকেত একই, ভালো করে বুঝো। স্থূল সংকেত মানে কি, আণবিক সংকেত থেকে যদি কোনো কিছু কমন নেওয়া যায়, কমন নিয়ে বাদ দেওয়ার পর যেটা দেখো ওইটাই তো স্থূল সংকেত, ঠিক আছে? ওকে, সো দেখো, এটা যে ইথেন মানে কি C2H6, বেনজিন কত C6H6, ঠিক আছে? সো এটাকে দেখো, এটা থেকে 2 কমন নেওয়া যায়, সো 2 দিয়ে যদি সবগুলোকে ভাগ দাও এটা আসবে CH3। ইথেনের স্থূল সংকেত এইটা। বেনজিন না, দেখো এটাতে 2টাতেই 6 আছে, 6 দিয়ে ভাগ দিতে পারবা। সো এটাকে যদি তুমি একদম মানে ভাগ দিয়ে ছোট করো তাহলে এটা হবে CH, কি আসবে, কার্বন একটা হাইড্রোজেন একটা, CH আসবে। 6 দিয়ে ভাগ দিলে তো কি থাকবে, CH, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের স্থূল সংকেতের কাজ কারবার। তো দেখো কোনটাতে স্থূল সংকেত সেম হবে, যে ইথাইন আছে না, ইথাইন মানে হচ্ছে ভাইয়া C2H2। তো এইটার স্থূল সংকেত, এটাতে 2 দিয়ে ভাগ দিলে এটাতে CH পাবা, এটা হচ্ছে ইথাইনের স্থূল সংকেত। বেনজিনের তো CH আমরা পাইছি, এই যে স্থূল সংকেত CH পাইছি না, C6H6 থেকে 6 দিয়ে ভাগ দিলে CH আসে। দ্যাট মিন্স এই দুইটা স্থূল সংকেত একই, বাকিগুলো আর একই বের হবে না, ঠিক আছে? ওকে, বুঝতেছো? বেনজিনের স্থূল সংকেত কি, যে CH একটু আগেই পাইলাম, ঠিক আছে? এরপরে আসো অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত। অ্যামোনিয়াম, এই যে NH4, অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড এটা, ঠিক আছে? HCO পরমাণু সমূহের অনুপাত 1:1:2 এবং আণবিক ভর 90 হলে যৌগটির আণবিক সংকেত কত? দেখো আণবিক সংকেত হচ্ছে, ভালো করে বুঝো, আণবিক সংকেত, ঠিক আছে? স্থূল সংকেত মানে কি, যে আণবিক সংকেত থেকে মৌলগুলো অনুপাত রূপে ভাগ করলে যেটা আসে এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। আর আণবিক সংকেত বের করার সূত্র হচ্ছে N × স্থূল সংকেত, কি ভাইয়া, N × স্থূল সংকেত। এবার N কি, আণবিক সংকেত হচ্ছে N × স্থূল সংকেত। N কি, N হচ্ছে যৌগের আণবিক ভর, N হচ্ছে আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। কি বলছি, আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর, এটা হচ্ছে আমাদের N এর সূত্র। N কি, আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর, ঠিক আছে? সো HCO পরমাণু সমূহের অনুপাত 1:1:2। দ্যাট মিন্স এখানে হাইড্রোজেন একটা, কার্বন একটা, অক্সিজেন কয়টা, অক্সিজেন 2টা। দ্যাট মিন্স এটা স্থূল সংকেত এইটা। তো এইটার আণবিক ভর 90, আমাকে আণবিক সংকেত বের করতে বলছে। সো আণবিক সংকেত হচ্ছে কি ভাইয়া,
n ইনটু স্থূল সংকেত। তো তুমি কেমনে বের করবা ভালো করে বুঝো। ফার্স্টে স্থূল সংকেতের বল লাগবে, যে স্থূল সংকেতের বল এখানে হিসাবে আছে n বের করতে হলে। হাইড্রোজেন 1, কার্বন 12, অক্সিজেন 16, দুইটা আছে 2 দিয়ে গুণ। তো এটা দেখে 35 আসলো, সরি 35 না 45 আসছে। কত আসছে? 45 আসছে স্থূল সংকেতের বল। তো আমাকে দেখো আণবিক বল n বের করবো। আণবিক বল কত বলে দিছে 90, স্থূল সংকেতের বল আসছে 45, তাহলে এটাতে ভাগ দিলে 2 আসে। তো n এর মান 2 পেয়ে গেলাম, তাহলে এটা আণবিক সংকেত কি আসবে? n ইনটু n এর মান 2 পেয়েছি, স্থূল সংকেত কোনটা? এই যে HCO2, HCO2, তাহলে এটা হিসাব করো H2 C2, অক্সিজেন 2 দুগুণা কত হবে? 4টা, H2C2O4, H2C2O4, H2C2O4। দেখছো এটা না? বুঝছো? আমাদের আণবিক সংকেত হচ্ছে n ইনটু স্থূল সংকেত। n কেমনে বের করছি? আণবিক বল ডিভাইডেড বাই স্থূল সংকেতের বল। পরে n বের করলে যে n এর জায়গায় n এর মান বসাইয়া স্থূল সংকেতের সাথে গুণ দিয়ে দিবা, হয়ে যাবে। ঠিক আছে? একটা হাইড্রোকার্বনের বাষ্প ঘনত্ব 28 হলে হাইড্রোকার্বনটির সংকেত কত? ভালো করে বুঝো। একটা হাইড্রোকার্বনের বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক সংকেতের অর্ধেক। তাহলে বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক সংকেতের অর্ধেক, সরি আণবিক ভরের অর্ধেক। তো বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ভরের অর্ধেক, তাহলে আণবিক ভর পাবা বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে। আর বাষ্প ঘনত্ব অর্ধেক হইলে আণবিক ভর তো দ্বিগুণ, তো আণবিক ভর পাইবা হচ্ছে বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে। ঠিক আছে? তো এখানে 2 ইনটু বাষ্প ঘনত্ব 28 বসে, তাহলে ওই হাইড্রোকার্বনের আণবিক ভর কত বের হবে? 28 দুগুণা 56। ওই হাইড্রোকার্বনের আণবিক ভর কত বের হবে? 28 দুগুণা 56 বের হবে না? তো তুমি দেখবা এই যে সংকেতগুলো আছে হাইড্রোকার্বন, এগুলাতে কোনটা আণবিক সংকেত? 56 আছে। দেখো 3 বারং 36, এটা 56 দ্বারা গেছে যাবে না। 4 বারং 48, এটা যেতে পারে। 4 বারং দেখো এটা কার্বন কোটা 4টা, 4 বারং 48 প্লাস হাইড্রোজেন আছে 6টা, 1 ইন্টু 6, এটা হিসাব করলে 12 আর 48 হবে কত? 54 হবে। এটা হয় 54। এটা দেখো C4H8, 12 আছে, কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে 8টা, তাইলে 8 একে 8, 8 একে 8 আর এখানে 48 যোগ করলে 56 হয়, যে এটা আণবিক ভর 56। ঠিক আছে? ঠিক আছে? তুমি আবার 28 দিয়ে দিও না, 28 হচ্ছে বাষ্প ঘনত্ব, তাহলে আণবিক ভর দ্বিগুণ হয়। ঠিক আছে? এরপরে এইটার সমতা বিধানে যথাক্রমে কোন সংখ্যা ব্যবহার করতে হবে? সমতা বিধান মানে এই যে সমতা করবার কিছু। দেখো এটা অ্যামোনিয়া আছে, ভালো করে বুঝো। অ্যামোনিয়া প্লাস অক্সিজেন, এটা থেকে আমাদের কি নাইট্রোজেন মনোক্সাইড আর পানি উৎপন্ন হইল। তোমাকে এমনভাবে করতে হবে যাতে সমতাটা হয়। ঠিক আছে? ওকে। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 3টা। এখানে হাইড্রোজেন আছে 2টা। ঠিক আছে? এখানে দেখো অক্সিজেন আছে 2টা, এখানে অক্সিজেন আছে 2টা, নাইট্রোজেন আছে 1টা, নাইট্রোজেন আছে 1টা। আচ্ছা, সো এটা হচ্ছে আমি বলি তোমার হাইড্রোজেন যদি মিলাইতে চাও তাহলে দেখো এটাতে যদি 2 দাও 4টা হবে, এটাতে 2 দিলে 6টা হয়ে যাবে, মিলবে না। ঠিক আছে? তখন কি করতে হবে? এটাতে 3 দুগুণা 3 যদি দাও তাহলে 3 দুগুণা 6টা হবে হাইড্রোজেন, এটাতে 2 দিলে 3 দুগুণা 6টা হাইড্রোজেন হবে। কয়টা হাইড্রোজেন হবে? 6টা হাইড্রোজেন হবে। হাইড্রোজেন মিললো। পরে এখানে নাইট্রোজেন 2টা দিয়ে দিছো, এখানে 2 দিতে হবে। 2 দিলে কি হবে? দেখা যাবে নাইট্রোজেন 2টা হয়ে গেছে, অক্সিজেন কয়টা হয়েছে? দেখো অক্সিজেন এখানে 2টা, এখানে 3টা, অক্সিজেন হয়ে গেছে 5টা। তো এখানে তো 5টা অক্সিজেন মিলাইতে পারবে না, কারণ 2 দিয়ে তো কোনো কিছু করে গুণ দিলে 5 হবে না। ঠিক আছে? 5 হয় না। তো এইবার কি করবা? এবার হচ্ছে এগুলাকে আরো দ্বিগুণ করে ফেলবা, সমতা বিধান করবো। তো সো দেখো এটা আমি আগের মতো লিখতেছি, 2 ঘন নাইট্রোজেন মনোক্সাইড প্লাস পানি, এরকম ছিল। আচ্ছা না, শুধু নাইট্রোজেন মনোক্সাইড এবং পানি ছিল। তো এইবারে দেখো আমি আগে 3 মোল পানি বসাইছিলাম না, এখানে দেখতেছি আমাদের এই যে মানে 5টা অক্সিজেন আসছিল। সো অক্সিজেনকে 5টা তো করতে পারবো না, বাট অক্সিজেনকে তো 10টা করতে পারবো। এর জন্য এগুলাকে যদি দ্বিগুণ করে দিই, 3 মোল হাইড্রোজেন বসাইছিলাম না, 6 মোল হাইড্রোজেন বসাও, তাহলে এখানে 6 মোল পানি বসাও, তাহলে এখানে হয়ে যাবে 12টা হাইড্রোজেন। এখানে তুমি দেখো 4 বসাইলে দেখো 12টা হাইড্রোজেন হবে, 12টা হাইড্রোজেন হবে না? 3 4 12টা হাইড্রোজেন হবে। এটা অনেক কঠিন আর কি, কঠিন একটা আমি রাখছি, বাট এমনিতে সমতা বিধান তো ভাই তোমাদের বারবার পড়াইছি, আগেও এমসিকিউগুলো সলভ করাইতে পড়াইছি বা সিকিউ ক্লাসগুলোতেও পড়াইছি, সমস্যা নাই। ঠিক আছে? তো এইবারে এখানে 12টা হাইড্রোজেন, এখানে 12টা হাইড্রোজেন হয়েছে, নাইট্রোজেন 4টা নাইট্রোজেন মিলাইতে এখানে 4 দিতে হবে। এইবার দেখো আমি মিলবে, এখানে 6টা অক্সিজেন, এখানে 4টা অক্সিজেন, টোটাল হচ্ছে 10টা অক্সিজেন। 10টা অক্সিজেন মিলাইতে এখানে 5 দিলে হয়ে যাবে, 5 দুগুণা 10টা। এইতে সমতা বিধান কেমন হয়েছে? অ্যামোনিয়া হচ্ছে 4টা, অক্সিজেন 5টা, নাইট্রোজেন মনোক্সাইড 4টা, পানি হচ্ছে 6টা। এটা হচ্ছে সমতা বিধান 4 5 4 6 4 5 4 6। ঠিক আছে? ওকে, মানে এমনভাবে করতে হবে যাতে এইদিকে প্রত্যেকটা পরমাণুর সংখ্যা, এইদিকেও পরমাণুর সংখ্যাগুলো সমান থাকে। ঠিক আছে?
এরপরে এক অণু অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে কয় অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এটা 6 অণুর সাথে বিক্রিয়া করে, আমরা একটা মেথড দেখছিলাম এইটাতেই। প্রমাণ অবস্থায় 10 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন প্রয়োজন, ভালো করে বুঝো। 10 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন প্রয়োজন। আমরা দেখি এটা হিসাব করে একটু। আমরা জানি তোমার হেবার প্রণালীতে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যামোনিয়া উৎপন্ন করে। সো এখানে কি হয়, আমরা জানি 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। এই বিক্রিয়াটা আশা করি জানে কেমনে। এইবার তুমি সমতা করে দেখো, এখানে হাইড্রোজেন 6টা আছে, এখানে 6টা, নাইট্রোজেন 2টা, এখানে 2টা, মিলে গেছে। বা এই বিক্রিয়াটা এমনিতেই পরিচিত, আমরা আগে থেকেই জানি, ঠিক আছে। সো বলছে 10 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন প্রয়োজন। তাহলে দেখো এখানে 2 মোল অ্যামোনিয়া যদি 10 লিটার হয়, ভালো করে বুঝেছে, এইভাবে না, আমরা স্বাভাবিক এইভাবে যদি মুখের হিসাবে দেখতে চাই, তাহলে দেখো 2 মোল অ্যামোনিয়ার সমান যদি 10 লিটার হয়, তাহলে 3 মোল হাইড্রোজেন সমান হবে 15 লিটার। 2 মোল অ্যামোনিয়া মানে 10 লিটার, তাহলে 1 মোল 5 লিটার, তাহলে মানে 3 মোল হাইড্রোজেন কত হবে, 3 5 15 লিটার। এইভাবে আনসার দিয়ে দিলাম, মানে চোখের আন্দাজে। বাট আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাথ করতে চাইলে কেমনে করবো, আমরা দেখবো এইভাবেই করবো আর কি, যে 2 মোল অ্যামোনিয়া হচ্ছে আমরা, মানে তুমি জাস্ট এইভাবে হিসাব করবা যে এখানে দেখো 3 মোল হাইড্রোজেন, ঠিক আছে, মূল হিসাব করবো যেহেতু মূলের ক্ষেত্রে এখানে 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন, আর এখানে 2 মোল অ্যামোনিয়া, ঠিক আছে। তো 2 মোল অ্যামোনিয়া থেকে পাই হচ্ছে আমরা 10 লিটার অ্যামোনিয়া, ঠিক আছে। তাহলে 1 মোল থেকে পাবো কত, 5। 2 মোল অ্যামোনিয়া থেকে পাবো 5, ঠিক আছে। 1 মোল থেকে কত পাবো, 5। তাহলে এখানে হাইড্রোজেন আছে 3 মোল, তাহলে 3 মোলের জন্য কত হবে, 5 × 3, 3 5 15, ঠিক আছে। এইভাবে হিসাব করতে পারবো, বুঝছি, ওকে। এত মোল মিথেনকে সম্পূর্ণরূপে পুড়ালে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। আচ্ছা আগে আমরা বিক্রিয়াটা লিখি। মিথেনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পুড়ানো মানে কি, অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। তো মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, আমরা জানি এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, অবশ্যই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করলো, ঠিক আছে। এরপরে এখানে কত হাইড্রোজেন আছে, হাইড্রোজেন কয়টা, 4টা, তাহলে 4টা হাইড্রোজেন আমাদের কয় মোল পানি উৎপন্ন করবে, 2 মোল পানি। তাহলে এখানে অক্সিজেন 2টা, এখানে 2টা, 4টা অক্সিজেন মিলাইতে গেলে আমাদের এখানে 2টা অক্সিজেন দিতে হবে, ঠিক আছে। মানে এখানে 2 2 4টা অক্সিজেন হবে, সমতা করছে আর কি। তো এইবার দেখো 1 মোল মিথেন থেকে, এটার সামনে 1 আছে, 1 মোল মিথেন থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, ঠিক আছে। বলছে বা এইভাবে করতে হবে, 1 মোল মিথেন থেকে 1 মোল কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। আবার কার্বন ডাই অক্সাইড 1 মোল মানে কত গ্রাম, আমাদের তো কি পরিমাণ গ্রামে বের করতে হবে। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44 গ্রাম, আমরা বের করলে পাবো, আণবিক ভর বের করতে জানো তো। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44 গ্রাম, দ্যাট মিনস 1 মোল, ভালো করে বুঝো, 1 মোল মিথেন থেকে আমরা কত পাইতেছি, 44 গ্রাম, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাইতেছি। আমার এখানে আছে এত মোল মিথেন, তাহলে যত বসে 4.2 × 10⁻²2 মোল মিথেন থেকে, এটা থেকে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাবো। 1 মোল থেকে এত গ্রাম, তাহলে এত মোল থেকে কত হবে, এত মোলের সাথে এটা গুণ দিয়ে দিব, কত আসে, 44 × 4.2 × 10⁻²2, কত আসছে, 848 10⁻4 আছে, এটা 854 কে 85 লিখতে পারবা, এই যে 8 কে বাদ দিলে 1.85 × 10⁻4 গ্রাম, ঠিক আছে। তো ভালো করে বুঝছো, এই যে 1 মোল মিথেন থেকে আমরা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাইতেছি, মানে 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে তো 44 গ্রাম। তাহলে 1 মোল মিথেন থেকে এত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাইলে এত মোল মিথেন থেকে কত গ্রাম পাবো, এই যে 44 এর সাথে এটা গুণ দিয়ে দিব। সো তুমি এইভাবে লেখা লাগবে না, পরীক্ষার হলে এইভাবে দেখবা যে 1 মোল থেকে পাইতেছি আমি কত, 1 মোল থেকে পাইতেছি 44 গ্রাম, 1 মোল থেকে পাইতেছি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে এত মোল আছে, এত মোল থেকে কত পাবো, এত মোল × 44, এত মোল × 44, আনসার হবে এই যে এটা শেষ, এটা আসবে। তো এইভাবে করবে, ঠিক আছে। 24 গ্রাম ম্যাগনেসিয়ামকে পর্যাপ্ত বাতাসে দহন করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে। দেখো ম্যাগনেসিয়ামের দহন, এটা আমরা দেখছিলাম নাকি, দেখি নাই। আচ্ছা, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে। সো 2 মোল ম্যাগনেসিয়াম, এই যে এরকম ছিল বিক্রিয়াটা, ঠিক আছে। তো এখানে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে, এটা বের করতে হচ্ছে। এখানে ম্যাগনেসিয়াম কত, দেখো 2 মোল ম্যাগনেসিয়ামে 48 গ্রাম ম্যাগনেসিয়াম। এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর কত, ম্যাগনেসিয়াম হচ্ছে 24, অক্সিজেন 16, 40 আসে, 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইডে আসে 80। তো ভালো করে বুঝছো, আমাদের বলছে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে
কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো, যে লিমিটিং বিক্রিয়কগুলো যেভাবে বের করি আর কি, মানে প্রত্যাশিত উৎপাদগুলো যেভাবে বের করি। সো লিখবাই যে আমরা দেখতেছি 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাইতেছি। দেখো 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাইতেছি। তাহলে 1 গ্রাম থেকে পাবো কত, 80/48, 24 গ্রাম বলছে। 24 গ্রাম থেকে কত পাবো, এই যে এটার সাথে 24 গুণ হবে। ইজি তো, ঐকিক নিয়ম আর কি, তুমি তো আর বুঝতেছো। 48 গ্রাম থেকে 80 গ্রাম, 1 গ্রাম থেকে পাবো এটা 48টা ভাগ হয়ে যাবে, তাহলে 24 গ্রাম থেকে বেশি পাবো না, 24 গ্রাম উপরে গুণ হবে। তাহলে 80 × 24/48, সো এটা আসতেছে কত, 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো। ঠিক আছে, ওকে। 1 মোল বিউটেন সম্পূর্ণরূপে দহন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? বিউটেন মানে কি ভাইয়া, দেখো বিউটেন মানে হচ্ছে C4H10। বিউটেন কত, C4H10। এটা যদি অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া অংশগ্রহণ করে দিলে এটাতে দেখো অবশ্যই ফার্স্টে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কার্বন এখানে 4টা দিলে 4 মোল কার্বন ডাইঅক্সাইড পাবা। তো হাইড্রোজেন এখানে 10টা আছে, 10টা হাইড্রোজেনে 5 মোল পানি উৎপন্ন করবে। ভালো করে বুঝতেছো, এই যে হাইড্রোজেন 10টা, তো এখানে অক্সিজেন কটা হয়েছে দেখো, 4 দুগুণা 8টা। অক্সিজেন হয়েছে 4 দুগুণা 8টা, আর এখানে আছে 5টা। 8 আর 5 কত, 8 আর 5 হচ্ছে আমরা জানি 13। তাহলে অক্সিজেন তো আছে, 13 মানে কত, ভালো করে বুঝো। কখন 13 হবে, 13 অর্ধেক কত ভাইয়া, এই যে 13/2 যদি এখানে দেও, 13/2 সমতা যদি মিলাইতে চাও, 13/2 যদি দেও, তাহলে অক্সিজেন 2টা আছে, এটার সাথে গুণ দিলে আমাদের 13টা অক্সিজেন হয়। ঠিক আছে, 13টা অক্সিজেন হয় এখানে 13/2 দিলে, এটা হচ্ছে আমাদের সমতা। ঠিক আছে, এবার 1 মোল বিউটেন সম্পূর্ণরূপে দহন করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যায়? দেখো 1 মোল বিউটেন, এটা না 1 মোল বিউটেন, তাহলে 1 মোল বিউটেন কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে? এই যে 13/2 আছে, আর অক্সিজেনের আণবিক ভর কত, 32। তাহলে কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, এটা থেকে হিসাব করলেই তো পেয়ে যাইতেছি। 1 মোল বিউটেন কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, দেখো এটা থেকেই পেয়ে গেলাম 208 গ্রাম। কত গ্রাম, 208 গ্রাম। এই যে 1 মোল বিউটেন, এই যে 13/2 মানে কত, 13/2 মানে হচ্ছে ভাইয়া 7.5 মোল, 7.5 মোল অক্সিজেন, 7.5 না 6.5 মোল। 13 গ্রাম মানে কত, 6.5 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে 6.5 এর সাথে অক্সিজেন কত গ্রাম, 16 গ্রাম গুণ দিবা, হচ্ছে অক্সিজেন কত, 32। অক্সিজেনের আণবিক ভর কত, 32, 228। এগুলো আশা করি বুঝতে পারতেছো, না বোঝার কিছু নেই। ঠিক আছে, অ্যামোনিয়া উৎপাদনে 4 গ্রাম হাইড্রোজেন ও 24 গ্রাম নাইট্রোজেন না হলে লিমিটিং বিক্রিয়া কোনটা হবে? এই যে লিমিটিং বিক্রিয়ক একটা পাইছি আমরা, এই যে এই বিক্রিয়াটা তো আমরা জানি নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে, নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন মিলে আমাদের কি উৎপন্ন করে ভাইয়া, আমাদের 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া, এটাই না বিক্রিয়া? তো এই বিক্রিয়াটাতে ভালো করে দেখবা, লিমিটিং বিক্রিয়ক বের করতে হলে কি করা লাগে? এখানে নাইট্রোজেন কত ভাইয়া, নাইট্রোজেন হচ্ছে তোমার দেখো 14, 14 দুগুণা 28, এই নাইট্রোজেনের আণবিক ভর। হাইড্রোজেন 2, 3 দুগুণা 6, এটার ফুল আণবিক ভর বের করো, এটার ফুল আণবিক ভর বের করো। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি, দেখো এখানে বলছে 4 গ্রাম হাইড্রোজেন 24 গ্রাম নাইট্রোজেনের সাথে নিচে লিমিটিং বিক্রিয়ক কোনটা হবে? লিমিটিং বিক্রিয়ক মানে কি, যে এটা আগে শেষ হয়ে যায়, এটাই তো লিমিটিং বিক্রিয়ক। তো তুমি এইভাবে করার পরে দেখবা এটা আণবিক ভর, এটা আণবিক ভর নিচে বসে, এই যে দেখবা 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে কয় গ্রামের সাথে, 6 গ্রাম হাইড্রোজেনের সাথে, 6 গ্রাম হাইড্রোজেনের সাথে। তাহলে 1 গ্রাম নাইট্রোজেন কত গ্রামের সাথে বিক্রিয়া করবে? এই যে 6 আছে, 28টা ভাগ হয়ে আসলো এত গ্রাম হাইড্রোজেনের সাথে। ঠিক আছে, এখানে কত গ্রামের নাইট্রোজেন নিচে ভাই, 24 গ্রাম নাইট্রোজেন নিচে না, লিখবা 24 গ্রাম নাইট্রোজেন কত গ্রামের সাথে বিক্রিয়া করে, 6 × 24 গুণ হয়ে আসবে না, /28। এটাই সব করলে কত আসে দেখো, 6 × 24 /28। সো এটা আসতেছে আমাদের 5.14 গ্রাম হাইড্রোজেনের সাথে। ভালো করে বুঝো। সো আমরা দেখতেছি এখানে যে 24 গ্রাম নাইট্রোজেন নিছে, এই 24 গ্রাম নাইট্রোজেন 5.5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে পারে। বাট এখানে হাইড্রোজেন কত গ্রাম নিছে, 4 গ্রাম। বাট 24 গ্রাম নাইট্রোজেন কিন্তু 5.5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে যে 4 গ্রাম হাইড্রোজেন ওরা নিছে, এই 4 গ্রাম হাইড্রোজেন কি শেষ হয়ে যাবে না? কারণ সে তো 5.5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে, এই 4 গ্রাম তো শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে লিমিটিং বিক্রিয়া কোনটা, হাইড্রোজেন শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই যে হাইড্রোজেন শেষ হয়ে যাবে, এটা তো বুঝতে পারছো, হাইড্রোজেন শেষ হয়ে যাবে। বুঝছি? ওকে, সো অ্যামোনিয়া উৎপাদনের জন্য 4 গ্রাম হাইড্রোজেন ও 24 গ্রাম নাইট্রোজেন না হলে লিমিটিং বিক্রিয়া কোনটা? অবশ্যই হাইড্রোজেন। ঠিক আছে, এরপরে আসো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেলে উৎপাদের শতকরা পরিমাণ কত? দেখো ভালো করে বুঝো,
100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 40 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাইছে, ঠিক আছে। তো উৎপাদের শতকরা পরিমাণ কত আমরা দেখবো। আগে হচ্ছে আমরা বিক্রিয়াটা লিখি। তো এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে বাংলে কি বাবা, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এটাই তো। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কিন্তু 100 গ্রাম, তুমি আণবিক ভরটা বের করে বসাও। ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর 56 বাবা, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বাবা 44। তাহলে আমরা দেখতেছি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের হিসাব মতে। বাট তারা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 40 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাইছে। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ কত ভালো করে বুঝো। উৎপাদের শতকরা পরিমাণ কত, এই 100 গ্রাম থেকে কিন্তু 44 গ্রাম পাওয়া যায়, তারা পাইছে 40 গ্রাম। তাহলে শতকরা পরিমাণ কত, শতকরা পরিমাণ কত ভালো করে বুঝো। শতকরা পরিমাণ হচ্ছে তারা যেটা পাইছে, ঠিক আছে, ওইটা ডিভাইডেড বাই যেটা পাওয়া উচিত ছিল ওইটা ইন্টু 100%, এটাই শতকরা পরিমাণ। উৎপাদের শতকরা পরিমাণ, উৎপাদের শতকরা পরিমাণ কি ভাইয়া, তারা যেটা পাইছে 40 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাইছে না, তারা যেটা পাইছে ওইটা ডিভাইডেড বাই যেটা পাওয়া উচিত ছিল ওইটা ইন্টু 100%, এটা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ। তোমরা কি বুঝতেছো এটা? বলো ভাইয়া, তোমরা কি এটা বুঝতেছো? তো এটা কত আসতেছে? 90%, 90.9%। এটা আছে না, এই যে এটা, এটা বুঝছি আমরা। ওকে, 1 মোল তুতের কেলাস পানিতে কত গ্রাম অক্সিজেন থাকে এটা বের করতে পারবা, বের কইরো। 1 মোল তুতের কেলাস পানিতে অক্সিজেন কত গ্রাম থাকে, 1 মোল তুতে কত গ্রাম অক্সিজেন থাকে। এই যে কপার সালফেট 5 অণু পানি, সেটা দেখি বুঝাইতেছে। এখানে অক্সিজেন কটা দেখো, 1 মোল তুতে মানে তো এইটা, এটা ফুল 1 মোল। 1 মোল মানে তো এটা সামনে 1 আছে না, 1 মোল। এখানে অক্সিজেন কয়টা আছে দেখো, অক্সিজেন আছে 4টা, 9টা, এখানে 5টা, এখানে সেটা 9টা। 9 ইন্টু অক্সিজেনের আণবিক ভর, পারমাণবিক ভর 16, 9 ইন্টু 16 কত আসে? 144 গ্রাম অক্সিজেন থাকে 1 মোল দুধের কেলা। শুধু কেলাস পানিতে বলছে, শুধু বলছে কেলাস পানিতে কত গ্রাম অক্সিজেন থাকে। দেখো কেলাস পানি এটা, তো কেলাস পানিতে অক্সিজেন কত, 5টা অক্সিজেন, তাহলে 5 ইন্টু 16, 5 16 কত, 5 16 80 গ্রাম, ঠিক আছে। শুধুমাত্র কেলাস পানিতে 80 গ্রাম। আর ফুল বললে তো এটা অক্সিজেন আছে, ওইটা হিসাব করবা। এই যৌগের অণুতে শতকরা সংযুতি বের করতে পারবা না, প্রত্যেকটা বের করবা। এটার আণবিক ভর ফার্স্টে বের করবা, ঠিক আছে। এরপরে প্রত্যেকটা শতকরা সংযুতি বের করে তুমি হিসাব করে দেখো। এগুলো এখন আর পারবা, এগুলো আমার আর করানো লাগবে না। আণবিক সংকেত ও স্থূল সংকেত একই নয় কোনগুলার, দেখি এটার আণবিক সংকেত আর স্থূল সংকেত কি একই। দেখো হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেত H2O2, আর স্থূল সংকেত করতে গেলে দেখো এগুলার অনুপাত যদি করো 2 দিয়ে ভাগ দিয়ে HO আসবে, এটা হচ্ছে স্থূল সংকেত, এটা আণবিক সংকেত। ইথাইন, এটা হচ্ছে C2H2, ঠিক আছে। বলছে আণবিক ও স্থূল সংকেত একই নয় কোনগুলার, তাহলে এটার আণবিক সংকেত এইটা, স্থূল সংকেত বের করলে 2 দিয়ে ভাগ করলে CH আসবে। বেনজিন C6, ভালো করে বুঝো, বেনজিন হচ্ছে C6H6, ঠিক আছে। তো এটা স্থূল সংকেত করলে 6 দিয়ে ভাগ দিয়ে CH আসবে। তো এগুলার দেখো আণবিক আর স্থূল সংকেত কি একই, আণবিক আর স্থূল সংকেত কি একই না। আণবিক আর স্থূল সংকেত প্রত্যেকটার ডিফারেন্স, আমাদের এটাই বলছে কোনগুলার আণবিক ও স্থূল সংকেত একই নয়, তিনটারই একই নয়, ঠিক আছে। এরপরে এই যে এ পাত্রে 600 মিলিলিটার দ্রবণ তৈরি করলে দ্রবণের মোলারিটি নিচের কোনটি। যে এ পাত্রে 60 গ্রাম চুনা পাথর আছে, চুনা পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট 60 গ্রাম আছে, 60 গ্রাম মানে কি ডাব্লিউ। বলছে 600 মিলিলিটার যদি দ্রবণ নেও এ পাত্রে, তাইলে দ্রবণের মোলারিটি কি, মোলারিটি হচ্ছে এস, মোলারিটি বা কোনো কি এস, এস এর সূত্র কি ভাইয়া, ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই বি ইন্টু এন, এটাই তো সূত্র। ডাব্লিউ কত গ্রাম, এখানে 60 গ্রাম নিছে, ইন্টু 1000 ডিভাইডেড বাই বি কত, 600 মিলিলিটার নিচে, 600 ইন্টু এম কত, এটা আণবিক ভর হচ্ছে 100, আণবিক ভর বের কইরো, ঠিক আছে। তো এটা হিসাব করলে কত আসে ভাইয়া, 1 কোথা আসছে, 1 মোল, ঠিক আছে। ওকে, চুনা পাথর লিমিটিং বিক্রিয়ক কেমনে বের করে এটা তো তোমাদের দেখাইছি, ঠিক আছে। এটা বের কইরো, লবণের পরিমাণ, এটা কিসে আসছিল, দিনাজপুর বোর্ড 24-এ আসছিল। এটা বিক্রিয়া লিখবা কি, যে ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে, এবং বিবাদ পদার্থের সঙ্গে বিক্রিয়া, যে ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। তাহলে অবশ্যই এখানে 2 দিতে হবে, ক্লোরিন যেহেতু 2টা উৎপন্ন হয়েছে, পরে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে অবশ্যই। তো এখান থেকে বাকি থাকবে একটা অক্সিজেন, আর এই 2টা হাইড্রোজেন মিলে পানি উৎপন্ন করবে, এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এরপরে
লিমিটিং 60 গ্রাম চুনা পাথর। তো এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেটের বর হচ্ছে 100, ভালো করে বুঝো। বলছে 2 মোল হাইড্রোক্লোরিকের দ্রবণ, তারা 2 মোল হাইড্রোক্লোরিকের দ্রবণ নিছে, 2 মোল হাইড্রোক্লোরিকের দ্রবণ নিছে। তাইলে 2 মোল হাইড্রোক্লোরিকের বর কত, ভালো করে বুঝো। 1 মোল HCl এর বর হচ্ছে কত, HCl এর আণবিক বর যত, আণবিক বর হচ্ছে 36.5, 1 মোল HCl হচ্ছে এইটা, তাহলে 2 মোল নিছে। তাই 2 মোল হাইড্রোক্লোরিকের বর কত ভাইয়া, 2 মোল হাইড্রোক্লোরিকের বর হচ্ছে তোমার এই যে 36.5 ইন্টু 2 কত আসছে, 73। তাহলে এখানে ওদের 73 গ্রাম HCl আছে, 73 গ্রাম HCl আছে, এবং এখানে এই 2 HCl মানে 73। তো এখানে এমনিতেই লিমিটিং বিক্রিয়া কোনটা তুমি বুঝে যাবা। দেখো আমাদের এখানে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ঠিক আছে। তো 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। ওরা 73 গ্রামে নিছে, 2 মোল মানে 73 গ্রামে। সো আর এইটা হিসাব করলে এটাই আসে। তো 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে। তাইলে এখানে বিক্রিয়া নিছে ওরা 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে তো ক্যালসিয়াম কার্বনেট শেষ হয়ে যাবে, যে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর লিমিটিং বিক্রিয়া, এটা ঠিক আছে। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 26.4। দেখো এইখানে যে কার্বন ডাইঅক্সাইড আছে এটা হচ্ছে 44, কার্বন ডাইঅক্সাইডের বড় কথা 44, কারণ 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইতেছে। তো এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা, ক্যালসিয়াম কার্বনেট লিমিটিং বিক্রিয়ক আমরা পেয়ে গেছি। তাহলে লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদ যেটা উৎপন্ন হয় এটাই হচ্ছে আসল উৎপাদ, ঠিক আছে। তো দেখো তারা 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিছে, তাহলে আমরা দেখতেছি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় ওদের 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তারা কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিছে, 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিছে। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হবে 44 ডিভাইডেড বাই 100। তাহলে ওরা নিছে 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 60 গ্রাম থেকে উৎপন্ন হবে 44 ইন্টু 60 ডিভাইডেড বাই 100। বুঝতেছো, এইভাবেই বের করবা, এটা এইভাবেই বের করবা। সো 44 ইন্টু 60 ডিভাইডেড বাই 100। তো এটা যদি হিসাব করি আমাদের আসে 26.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। ওই যে ঠিক আছে, ঠিক আছে। এরপরে উৎপন্ন লবণের পরিমাণে, তো এখানে লবণ কোনটা, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড। সো সেম ভাবে ক্যালসিয়াম ক্লোরাইডের বর কত, 40 প্লাস 35.5 ইন্টু 2, এটা আণবিক বর বের হয় 111। তুমি দিবা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বন থেকে লবণ উৎপন্ন হয় 111 গ্রাম। 1 গ্রাম থেকে কত, আর 60 গ্রাম থেকে কত গ্রাম, 60 গ্রাম থেকে দেখবা এত গ্রামই আসবে। তো এটাই আনসার হবে, এটা তিনটাই দিবা, ঠিক আছে। এটা যেমনি বের করছি কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম বের হয়েছে, সেইভাবে কত গ্রাম লবণ উৎপন্ন এটা বের করতে পারবো, কারণ এটা লবণ ক্যালসিয়াম ক্লোরাইড যেটা, ঠিক আছে। ওকে, এরপরে যেগুলা এগুলো কি আমার করে দেওয়া উচিত। এই যে 250 মিলিলিটার 4.9 গ্রাম খাবার লবণ দ্রবীভূত করা হলো, দ্রবণটির মোলারিটি কত। মোলারিটি হচ্ছে S = W × 1000 ডিভাইডেড বাই B × M। তো এটাই হিসাব করো। খাবার লবণ মানে সোডিয়াম ক্লোরাইড, তো ওইটার আণবিক বর কত পাবা, 23। 23 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5, এটা আণবিক বর পাবা এখান থেকে। তো ঘুরে ফিরে আর সেমগুলা রিপিট হইতেছে, আমরা যা পড়ার পড়ে ফেলছি এগুলা থেকেই পরীক্ষা আসবে ইনশাল্লাহ। সো 58.5 আসতেছে, ঠিক আছে। তো এটা হিসাব করো, W × 1000, W 4.9 গ্রাম, B × M, B কত 250 মিলি, 250 মিলি। M কত ভাইয়া, M হচ্ছে 58.5 গ্রাম আণবিক বর। তো এটা হিসাব করলে যেটা আসবে ওইটাই আনসার, আই থিঙ্ক এইটা আসবে। যাই হোক তোমরা এগুলা করিও, বাকি সবগুলাই তোমরা কইরো। বলছে 250 মিলিলিটার দ্রবণে 4.9 গ্রাম খাবার লবণ দ্রবীভূত করো, দ্রবণটিতে আরো কত গ্রাম লবণ যোগ করলে তা সেমিমুলার দ্রবণে পরিণত হবে। দেখো সেমিমুলার দ্রবণ মানে কি, সেমিমুলার দ্রবণ মানে হচ্ছে ঘনমাত্রা S = 0.5 মোল হতে হবে, এটা হচ্ছে সেমিমুলার দ্রবণ। তা আমরা দ্রবের পরিমাণ W = SBM/1000 ওইটা জানি। তো ওইটা দেখে দেখি যে আমরা এখান থেকে W কত গ্রাম হইলে সেমিমুলার হবে, এটা দেখি। সেমিমুলার মানে 0.5 মোল, আয়তন ওরা বলছে 250 মিলি নিছে, এবং এটা আণবিক বর একটু আগেই পেয়েছিলাম কত ভাইয়া, 58.5। এটা আণবিক বর কত পাইছিলাম, 58.5 ডিভাইডেড বাই 1000। তো এটা যদি হিসাব করো তাহলে এটা W পাবা, কত পাবা, 0.5 ইন্টু 250 ইন্টু 58.5 ডিভাইডেড বাই 1000, ঠিক আছে। তো এটা আসতেছে আমাদের 7.31 গ্রাম, ঠিক আছে। এটা আসতেছে 7.31 গ্রাম। তাহলে আসিল 4.9 গ্রাম, আর সেমিমুলার করতে হলে 7.31 গ্রাম লাগবে। তাহলে এক্সট্রা কত গ্রাম লাগতেছে, এই যে এটা থেকে আগেরটা বিয়োগ দিয়ে দাও, এক্সট্রা কত গ্রাম লাগতেছে পেয়ে যাবো, 2.4 আসতেছে। তাহলে এক্সট্রা কত গ্রাম লাগতেছে, 2.41 গ্রাম। সো এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে।
সো এরপরে আরও 4টা এমসিকিউ আছে, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এগুলো আমি আর করাইতেছি না। এটার সমতা করবা, বিক্রিয়া লিখে সমতা বিধান করতে পারবা, এগুলো সমস্যা না, এটা পারবা, কারণ সমতা কেমনে করায় জানো। দেন হচ্ছে বাকিগুলো আমি দেখতেছি না, 2-3টা বাকি আছে, ওইগুলো পারবা, এতটুকুই। এখন আমরা সেফিকেটে চলে যাই, বাকিগুলো আর করবো না, সব করে দিছি। বাকিগুলো এখন 3-4টা রইলে, এগুলো তোমাদের পারার কথা, না পারলে আমাকে বইলো। সো এই চ্যাপ্টারটা শেষ। আমাদের এমসিকিউতে এই যতগুলা পড়াইছি প্রত্যেকটা টপিক যদি তোমার মাথায় গেতে নিয়ে আসতে পারো, তাহলে এই চ্যাপ্টারে কোনো সমস্যা হওয়ার কথা না, সবগুলোই তুমি পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমরা হচ্ছে সেভ দিয়ে দিই।